দেয়নি মেহেরিন হেসে বলল। রুদ্র রাগী একটা ভাব নিয়ে চুলগুলোকে ঠিক করতে করতে রুমের বাইরে চলে গেল। মেহেরিন তাড়াতাড়ি প্যাকেটটা খুলেই দেখতে পাই একটা শাড়ি, অনেক দামি কাঁচা হলুদ রঙের। মেহেরিনের শাড়িটা দেখা মায় বেশ পছন্দ হয়ে যায়। মনে মনে শাশুড়িকে কয়েকশো বার ধন্যবাদ জানাই। সে শাড়ি বিছানায় রেখে একজন মেকআপ আর্টিস্টকে রুমে ডেকে আনে, কারণ সিনহার রুমে ছোট বড় সবাই রয়েছে। একজন মেকআপ আর্টিস্ট মেহেরিনকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল, ফুলের গয়না চুড়ি সব পরিয়ে দিল, কপালে একটা টিপ, চুলগুলোতে বেলি আর গোলাপ ফুলের গাজরা দিয়ে পরিপাটি করে সাজিয়ে দিল। দেখতে যেমন সুন্দরী তেমনই আকর্ষণীয় লাগছে। মেহেরিনের আগে কখনো কোনো দিন ও শাড়ি পরে নি, সে অনেক ভয় পাচ্ছে সে কি এই ভারী শাড়িটা পরে হাঁটতে পারবে ঠিক মতন। সিনহাকে ছাদের স্টেজে হলুদের প্রোগ্রাম জন্য বসিয়ে রাখা হয়েছে। এক পাশে মনি, আরেক পাশে গিয়ে মেহেরিন বসল। আশেপাশে তার বান্ধবীরা, কাজিনরা সবাই বসে আছে। রাহাত এসে শিমু পাশ ঘেঁষে দাঁড়িয়েছে। রাহাত শিমুকে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু কখনো বলার সুযোগ বা সময় পায়নি। আজকে কয়েকবার চেষ্টা করেছিল শিমুর সাথে কথা বলার জন্য, কিন্তু আশেপাশে মেহেরিন আর সিনহা ছিল বলে আর কথা হয়নি তাদের। রাহাত যে শিমুকে পছন্দ করে সেটা শিমুও ভালো করে বুঝতে পারে। শিমু চাই সে যদি সত্যি তাকে পছন্দ করে তাহলে তাকে বলুক, তারপর না হয় ভেবে দেখা যাবে, কিন্তু ভীতু ছেলের সাথে কখনোই না। রাহাত শিমু হাত ধরে ছাদের একপাশে নিয়ে এলো। শিমু হাত ছাড়াতে চাইলেও রাহাত এর শক্তপোক্ত হাতের সাথে পেরে উঠল না। কি হয়েছে, আমার হাত ছাড়ুন রাহাত ভাই। রাহাতের হাতে থাকা একটা গোপাল ফুল শিমু কানের কাছে চুলের এক পাশে লাগিয়ে দিতে দিতে বলে, এখন সাজটা পরিপূর্ণ হলো, এক্ষণ যেন মনে হলো খালি খালি লাগছে তোমাকে। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে শিমু। বরের বাড়ি থেকে লোক এসেছে শুনে রাহাতের হাত ছাড়িয়ে সিনহার কাছে চলে আসে শিমু। কেউ যদি তাদেরকে দেখে এইভাবে মানুষ কি ভাববে। সিয়ামের পরিবার সহ বাকি সবাই বাড়ির ভেতরে প্রবেশ করল। হই হল্লোড় করতে করতে বক্সের হিন্দি গানে সবাই তালে তাল মিলিয়ে নাচল বেশ কিছুক্ষণ। মনি সিনহার পাশে থেকে উঠে গিয়ে সিয়ামকে সিনহার পাশে বসার সুযোগ করে দিল। সিয়ামের পাশে মনি বসল, হবু দুলাভাই বলে কথা। ইরমান হ্যাঁ করার মতন করে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মেহেরিন যে এই বাড়ির বড় ছেলের বউ সেটা ইমরান হয়তো জানে না। জানলে চোখ তুলে তাকানোর সাহস পেত না। তার বারবার তাকানোতে বেশ বিরক্ত হলো মেহেরিন। মনি ইমরানকে উদ্দেশ্য করে বলেই ফেলল, বেআই সাহেব মুখটা বন্ধ করেন, মাছি যাওয়ার সম্ভাবনা 100%। মনির কথাই সবাই একসাথে হেসে ফেলল, এতে করে ইমরান অনেকটাই লজ্জা পেল। রুদ্র, আরিফ, লিমন সবাই নিচে আছে ইভান চৌধুরীর সাথে। বিয়েতে কিছু গেস্ট আসতে পারেনি, তাদের সমস্যার কথা বলে এড়িয়ে গেছে হয়তো। রুদ্র কয়েকদিক দরে কোম্পানিতে উপস্থিত হতে পারছে না, যার জন্য তারা 9-6 করছে, ধরা পড়ে যাবে বলে আসছে না। রুদ্র আরিফকে বলল রাতে একবার হলেও যেন কোম্পানির ওইখানে গিয়ে ঘুরে আসে। কথা শেষ করে ওরা সবাই উপরে চলে আসে। সবাই স্টেজের ওইখানে যায়। রুদ্র স্টেজের দিকে তাকাইতেই দেখে মেহেরিনকে কত সুন্দর পরিপাটি হয়ে সেজে আছে, দেখতে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। নিজের বিয়ে করা বউকে এই মুহূর্তে দেখে কয়েকশো বার ক্রাশ খেয়ে নিল রুদ্র। চোখটা ঘুরাতেই দেখে ইমরান বারবার তাকিয়ে দেখছে মেহেরিনকে, বেশ বিরক্ত হয় রুদ্র। তবে আশেপাশে অনেক মানুষ থাকায় কিছু না বলে রাহাতকে কল করে ডাকে আর বলে মেহেরিনকে ছাদের ওই পাশে আসতে বলে। রাহাত ভাইয়ের কথা মতন তার ভাবিকে ডাকলো আর বলল তার সাথে আসতে। কোথায় যাচ্ছি ভাইয়া? ভাবি আপনি আমার সাথে আসেন। রাহাত মাঝে মাঝে তুমি বলে ফেলে, আবার আপনি যেহেতু মামাতো বোন তাই তুমি তুই বলাটা স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে আপনি কেন বলছে? মেহেরিন কোনো কথা না বলে রাহাদের পেছনে পছন যাই, গিয়ে দেখে রুদ্র দাঁড়িয়ে আছে। তারা ছাদের একপাশে রুদ্র কাছে যায়। মেহেরিন রুদ্রকে প্রশ্ন করে কিছু বলবেন। তার আগেই পেছনে থেকে রাহাত বলল, আচ্ছা ভাইয়া, তুমি যে বিকেলে মার্কেট থেকে কয়েকটা শাড়ি এনেছিলে তার মধ্যে কি এটাও ছিল? মেহেরিন রুদ্রর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্র কিছু না বলে হাসতেছে। মেহেরিন রাহাতকে বলল, বিষয়টা এমন না ভাইয়া, উনি সবার জন্য যে শাড়ি এনেছিল ওটা তো আব্বু সবাইকে দিয়েছে, সাথে আমাকেও দিয়েছে, কিন্তু আম্মু আলাদা করে এই শাড়িটা আমাকে দিয়েছে। উনি তো বারবার শাড়ির প্যাকেটটা দেখতে চেয়েছিল, আমি দেখাইনি তাই না বলুন? আরে ভাবি যেই বলতে যাবে তার আগে রুদ্র পাশ থেকে বলে উঠল, আম্মু দিয়েছে বলেই তুমি এই শাড়িটা পরেছ, আমি দিলে হোগো পরতে না। 180টা শাড়ি কিনে দিয়েছি তোমাকে, আলমারিতে রেখে দিয়েছ, কবে পরবে সেইগুলা, কবে যে দেখবো, আবার কাকে না কাকে দান করে দিয়েছ। রুদ্রর কথা শুনে রাহাত হাসতে হাসতে লটুপটু খাচ্ছে আর বলল, যেমন চেয়েছিলে বউ ঠিক তার উল্টোটা পেয়েছ। নতুন জীবনে স্বাগতম তোমাকে ভাইয়া।
রাহাদের কথাই বেশ বিরক্ত হলে রুদ্র যেই রাহাদকে ধরতে যাবে তার আগেই এক দৌড়ে সেখান থেকে বিদায় নেই। এই যে মিস দাওয়াত ছাড়াই চলে এসেছেন বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে, রিমা পেছনে ফিরে তাকাতেই দেখে আরিফ। কেন স্যার, আপনাকে বলে বলে কি সবাইকে দাওয়াত দেয়া হয়েছে? আর হ্যাঁ, আপনি না বলেছেন আমার চাকরি নট করে দিবেন? আমি না এখনো জবটা করছি। আপনার জন্য মায়া হচ্ছে, এত বড় গলায় বলে আসলেন কিন্তু পারলেন না। আহারে, রিমা হাসি হাসি মুখ করে বলল আরিফকে। হ্যাঁ, আমি তো রুদ্র স্যারকে বললাম আপনাকে বিয়েতে ইনভাইট করতে, আর আপনার জন্য মায়া হচ্ছিল মিস, তাই আপনার চাকরিটা নট করলাম না। আপনি বরং আমাকে একটা ধন্যবাদ দিবেন, তা না করে আমাকে ইনসাল্ট করছেন। সরি আরিফ সাহেব, আপনি হয়তো জানেন না আমাকে রুদ্র স্যার নই ম্যাম ইনভাইট করছে। আর দয়া করে আমাকে কোনে মায়া দেখাবেন না। রিমা কিছুটা শক্ত হয়ে বলল আরিফকে। যাই হোক মিস রিমা, আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। শাড়ি পরলে কি সব মেয়েকেই সুন্দর লাগে? সিঙ্গল আছেন নাকি ডাবল হয়ে গেছেন? লাভ নেই আরিফ সাহেব, আমার 2টা বাচ্চা আছে, আরেকটা হবে কিছু দিন পর। রিমা হেসে হেসে বলল আরিফকে। আসলে আমার কপালটাই খারাপ, নয়তো সুন্দরী একটা বউ পেয়ে যেতাম। তাহলে মিস রিমা আপনার কই মাস চলছে? অনেকটা আক্ষেপ হওয়ার ভাব নিয়ে বলল আরিফ। রিমা অনেকটা রেগে গিয়ে বলল, আসলেই আপনি একটা স্টুপিড বলদ। রিমা আরও কয়েকটা বকা দিয়ে সেখান থেকে চলে গেল। রিমা মনে মনে একটু হেসে নিল আর ভাবল, মানুষ কতটা বদল হলে এই কথাগুলোকে বিশ্বাস করে, ভাবতেই অনেক বেশি অবাক লাগে। আরিফও কম যায় না রিমার সম্পর্কে, সে আরও সপ্তাহ খানিক আগে সব খোঁজ খবর নিয়ে রেখেছে। সে বুঝতে পেরেছিল রিমা মিথ্যা বলছে, কিন্তু তাও সে না জানার মতন করে সবটা শুনে নিল আর মনে মনে অনেক হাসল। সিনহা আর সিয়াম পাশাপাশি বসে আছে, সবাই তাদেরকে হলুদ লাগিয়ে দিচ্ছে। সামনে সিনহার বান্ধবীরা সবাই মিলে ডান্স করছে। ছেলেরা এক পাশে দাঁড়িয়ে আছে আর হাতে হাতে তালি দিচ্ছে। তারা অনেক আনন্দ করছে বিয়েতে। সিয়াম সিনহাকে বারবার দেখছে, আজ একটু বেশিই সুন্দর লাগছে তাকে। সিয়াম সিনহাকে বলল, খুব বেশি ভালোবাসি তোমাকে। সিনহা কোনো কথা না বলে মাথা নিচু করে নিজের হাসি সামলানোর চেষ্টা করতে লাগলে। কারণ সিয়াম আসার একটু পর থেকেই বারবার বলেই যাচ্ছে। এতবার কেন বলতে হবে, সে তো জানে তাকে সিয়াম কতটা ভালোবাসে। সবাই মিলে হলুদ দিতে দিতে গান করছিল আর নাচছিল। দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যারে সাজাও জলদি। সবাই সিয়াম আর সিনহাকে টেনে স্টেজে নিয়ে আসে, তারপর সবাই মিলে ডান্স করতে লাগলো। মেহেরিন আর রুদ্র ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। মেহেরিন অনেকটাই বিরক্ত রুদ্র উপর। এমনিতেই রেগে আছে, আবার হলুদের প্রোগ্রামেও যেতে দিবে না। ওখানে গেলে কি হয়? মনে মনে কয়েকশো বকা দিয়ে নিল রুদ্রকে। এখন যদি মেহেরিন বেশি জিদ করে প্রোগ্রামে যাওয়া নিয়ে, তাহলে রুদ্র 1 মিনিটও সময় নিবে না প্রোগ্রাম বাতিল করে দেওয়ার জন্য। মেহেরিন চাই না কোনোভাবে তার জন্য এই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাক। তাই সে কোনো কথা না বলে চুপ করে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। রুদ্র কয়েকবার বলেছে রুমে চলে যাও, প্রোগ্রামে যাওয়ার সাহস দেখিও না। সে রুমেও যাবে না, প্রোগ্রামেও যাবে না, এখনই দাঁড়িয়ে থাকবে। রাত 11টা বাজে, বড়রা সবাই নিচে ড্রয়িং রুমে বসে কথা বলছেন। আনোয়ার আহমেদ বারবার বলছে এবার চলে যাওয়া উচিত, রাস্তার অবস্থা খুব বেশি ভালো না। কালকে তো আবার তাদের আসতে হবে। আমার মনে হয় এখন চলে যাওয়া উচিত। ইভান চৌধুরীও সহমত জানালেন। ইভান চৌধুরী এদিক সেদিকে চোখ ঘুরালেন, কাউকে দেখতে না পেয়ে রাহাতকে কল করে নিজের কাছে আসতে বললেন। রাহাত কল পাওয়ার সাথে সাথে নিচে ইভান চৌধুরীর কাছে চলে আসেন। কি হয়েছে আব্বু? অনেক রাত হয়ে গিয়েছে, সবাইকে নিচে আসতে বলো, বাইরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। রাহাত আচ্ছা বলে উপরে চলে যায়। এখানে অনেক মানুষ, কাকে রেখে কাকে কি বলবে? বক্সের সাউন্ডে কোনো কথা 1000 বার ডেকে বললেও শুনবে না। তাই রাহাত বক্সের কাছে গিয়ে বক্সটা বন্ধ করে দেয়। হঠাৎ বক্স বন্ধ হওয়ায় সবাই বক্সের দিকে তাকাতেই দেখে রাহাত বন্ধ করে দিয়েছে। রাহাত সবার উদ্দেশ্যে বলে, আমি দুঃখিত, বক্সটা বন্ধ করার জন্য নিচে আপনাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্লিজ সবাই নিচে চলুন, অনেক রাত হয়ে গিয়েছে। অনেক রাতের কথা শুনে সিয়াম ঘড়ির দিকে তাকালো, আসলেই রাত অনেক গভীর হয়ে গিয়েছে। তাদের চলে যেতে হবে। সিয়াম রাহাতকে বলল, আচ্ছা সবাই চলো। রাহাদের সাথে সবাই নিচে চলে এলো। সিয়াম সিনহার হাত ধরে দাঁড়িয়ে আছে। তাকে রেখে যেতে একদম ইচ্ছে করছে না সিয়ামের। সিনহা, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। সিয়াম সাহেব অনেকবার বলেছেন এই কথাটা, আমি যদি 1000 বার বলি তাও হয়তো কম বলা হবে আমার। সিয়াম কিছুটা লজ্জা পেল। থাক সিয়াম সাহেব, আপনাকে আর লজ্জা পেতে হবে না। সিয়াম বলল। সিনহা, হ্যাঁ বলেন।
আমাকে একবার জড়িয়ে ধরবে সিনহা প্লিজ? সিয়াম মাথা নিচু করে বেশ লজ্জা পেয়ে বলল সিনহাকে। সরি সিয়াম সাহেব, আজকে নয় বরং কালকে আপনি আমার জন্য এখনো ইসলামে জায়েজ হননি। সিয়াম কোনো কথা না শুনে সিনহাকে নিজের কাছে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আর সিনহার কানের কাছে ফিসফিস করে বলল কবুল বকুল বকুল, আমি তোমাকে নিজের করে নিলাম হালাল ভাবে। আজকে তোমাকে বলতে হবে না, কালকে বলো। সিনহা আরও শক্ত করে সিয়ামকে ধরে রেখেছে। আচ্ছা সিয়াম সাহেব, এই ভালোবাসা কি সারা জীবন এইভাবেই থাকবে নাকি সময়ের পরিবর্তনের মতন করে আপনার ভালোবাসাও পরিবর্তন হয়ে যাবে? সিয়ামের বুকে থেকে সরিয়ে সিনহার মুখের দিকে তাকিয়ে বলল এই ভালোবাসা মৃত্যুর আগ মুহূর্ত একই থাকবে, সময় কেন এই এক জীবনে পরিবর্তন হবার নয় মিস সিনহা। সিনহা অনেকটাই সন্তুষ্ট হল সিয়ামের উড়ে। সিয়াম সিনহার হাত ধরে নিচে নিয়ে আসে, সেখানে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। সিনহা সোফায় বসে থাকা আনোয়ার আহমেদকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভালো আছি। আনোয়ার আহমেদ এর হাতে থাকা একটা পার্সেল সিনহাকে দিয়ে বলল এটা তোমার আম্মু পাঠিয়ে তোমার জন্য। আমাদের বাড়িতে আমাদের মেয়ে হয়ে আসার জন্য তোমাকে স্বাগতম জানিয়েছে তোমার আম্মু। সিনহা অতি নম্রতার সাথে পার্সেলটা হাতে নিল। সিনহার কথা শেষ করার পর সিয়াম সিনহার হাত ধরে বাইরে খাওয়ার প্যান্ডেলে নিয়ে গেল, তারা একসাথে রাতের খাবার খাবে বলে। রুদ্র অনেকক্ষণ আগে ছাদে থেকে চলে এসেছে। সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিতেছে। সবার হাতেই একটা করে সিগারেট। তারা সব বন্ধুরা যখন সবাই একসাথে হয় তখন আড্ডাটা আরেকটু ভালোভাবে জমানোর জন্য সিগারেটে টান দেয়। সবাই রুদ্রর এর রুমে বসে আছে। সিয়ামের পরিবারের সবাই রাতের খাবার শেষ করে সবাইকে বিদায় জানিয়ে চলে গেছেন। মেহেরিন ছাদে থেকে অনেক আগেই চলে এসেছে নিচে। রুদ্র তাকে নিচে যাওয়ার পারমিশন দিয়েছে, সিয়ামদের বাড়ির সবাই চলে গিয়েছে তাই। মেহেরিন সোজা শাশুড়ির কাছে গেল আর বলল, আচ্ছা আম্মু, তুমি কোন শপিং মল থেকে এই শাড়িটা এনেছো আমার জন্য? আমাকে রিসিপ্ট দেখাও। সুলতানা চৌধুরী হাসি হাসি মুখ করে বলল, আমি কখন বলেছি এই শাড়িটা আমি তোমাকে দিয়েছি? তুমি তো বললে এই শাড়িটা আমাকে পরতে আর দেখতে যেন ঠিক পরীর মতন লাগে, আমার এই শাড়িটাকে দিয়েছে আম্মু। রুদ্র দিয়েছে আমাকে। রুদ্র বলল, আমি যেন ওর কথাটা তোমাকে না জানাই, তাছাড়া তুমি তো তখন আমাকে জিজ্ঞেস করো নি শাড়িটি তোমাকে কে দিয়েছে। তুমি যদি সাহস করে আমাকে জিজ্ঞেস করতে তাহলে আমি রুদ্রর কথাটাই তোমাকে বলতাম। মেহেরিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুলতানা চৌধুরী দুহাত গালে আলতো করে দিয়ে বললেন, আমার মেয়েকে মাশাল্লাহ পরীর মতন লাগছে, কি হয়েছে তোমার, মন খারাপ? শাশুড়ি আর ছেলের বউয়ের কথা শুনে ইভান চৌধুরী তাদের কাছে আসলেন আর মেহেরিনকে বললেন, এখনো রাতের খাবার খাওনি আম্মু? আর সুলতানা চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, দেখো সুলতানা, আমার মেয়েকে কত মিষ্টি লাগছে দেখতে। মেহেরিন হাসি হাসি মুখ নিয়ে কিছুটা লজ্জা পেয়ে রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ, দরজায় নক করার কিছুক্ষণ পর রুদ্র দরজা খুলে দেই। মেহেরিন জানত না সবাই এই রুমে বসে আড্ডা দিচ্ছে, জানলে হয়তো আসতো না। সে রুম থেকে চলে যেতে চাইলে সবাই মেহেরিনকে রিকোয়েস্ট করল রুমে আসার জন্য। সে প্রথমে রুদ্র হাতে সিগারেটটা খেয়াল করেনি, পরে দেখেছে মেহেরিনকে দেখে রুদ্রর বন্ধুরা সবাই হাতে থাকা সিগারেট ফেলে দিয়েছে। সিগারেটের ঘ্রাণে মেহেরিনের কাশি হয়, বমি আসে, তাই দেখে রুদ্র সিগারেট ফেলে দিয়ে মেহেরিনকে গ্লাসে করে পানি দেয়। রুদ্র সবাইকে নিয়ে রুম থেকে চলে যায়, কারণ মেহেরিন তার শাড়িটা চেঞ্জ করবে। সবাই মিল আবারও ছাদে চলে যায়। মেহেরিনের অনেক বেশি ক্লান্ত লাগছে, তাই সে ফ্রেশ হয়ে একটা নাইট ড্রেস পরে শুয়ে পড়েছে। রাত অনেকটাই গভীর, 12টার কাটা ছুঁই ছুঁই। সে শরীরের উপর হালকা করে কম্বল দিয়ে শুয়ে পড়েছে, মাঝে একটা বড় সাইজের কোল বালিশ। শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে যায়। রুদ্র ঘণ্টা খানেক পর রুমে আসে, দরজা খোলাই ছিল তাই নক না করে সরাসরি রুমে প্রবেশ করল। প্রবেশ করতেই চোখ পড়ল মেহেরিনের মুখের দিকে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কম্বলের দিকে চোখ পড়তেই এসি কাছে ছুটে যায় এসির পাওয়ার কমানোর জন্য। রুদ্র বারবার তাকিয়ে আছে মেহেরিনের দিকে অপলক দৃষ্টিতে, আর মনে মনে ভাবছে, মেয়েদেরকে ঘুমালেই কি বেশি মায়াবী সুন্দরী লাগে, আমি বারবার তোমার প্রেমে পড়ে যাচ্ছি বউ। রুদ্র বেশ অনেকক্ষণ পর শুয়ে পড়ল মেহেরিনের পাশে। সিনহার সব বান্ধবীরা এমনকি রিমাও থেকে গেছে, সবাই একসাথে সিনহার রুমে শুয়ে আছে। সিয়ামদের পরিবার থেকে লোক আসার পর আর মেহেরিনকে দেখেনি সিনহা। সে আশেপাশে বারবার খুঁজেছে মেহেরিনকে, তবে কোথাও পায়নি। সিয়াম সাথে থাকাই আশেপাশে আরেকটু ভালোভাবে খোঁজার সুযোগ পায়নি। সব শেষে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে গিয়েছিল মেহেরিনের রুমে। মেহেরিনের রুমে যাওয়ার পর দেখে মেহেরিন ঘুমিয়ে গিয়েছে, তাই আর না ডেকে নিজের রুমে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছে।
রিমা লামিয়াকে মেহেদি পরিয়ে দিচ্ছে শিমু আর ইমা নিজেরাই নিজেদের হাতে দিচ্ছে। মুনিয়া আর জেবা মেহেদি অনেক আগেই দিয়ে ঘুমিয়ে গিয়েছে। সিনহা বসে বসে ফোন সিয়ামের সাথে কথা বলছে। রিমা লামিয়াকে মেহেদি দেয়া শেষ করে সিনহাকে দিয়ে দিবে। কিছুক্ষণ পর সিনহা বলল, আজকে মেহেদি দিতে ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, ঘুম আসতেছে, সকালে মেহেদি দিবনি। এই বলে বিছানায় শুয়ে পড়ল। নতুন ভোরের আলো ফুটেছে ধরণীতে। নতুন ভোর, নতুন সকাল। বাড়ির সবাই রাতে অনেক পরে ঘুমিয়েছিল, তাই তাদের সকাল সকাল উঠতে বেশ সমস্যা হলো। সুলতানা চৌধুরী সবাইকে ডেকে তুললেন। সকাল সকাল সকালের খাওয়া শেষ করে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। মেহেরিন খাওয়া শেষ করে উপরে গিয়ে মেহেদি দিচ্ছে নিজের হাতে। সেখানে সবাই বসে আছে। সিনহার দাদিমা মমতা চৌধুরী বলেন, শোন দাদু ভাই, মেহেদির রং যত বেশি গাঢ় হয় জামাই ঠিক তত বেশি ভালোবাসে বউকে। তুমি কি সত্যিই বলছো দাদিমা, বলল সিনহা। হুম, সত্যি কথা। সিনহা সাথে সাথে সিয়ামকে কল করল আর বলল, আপনি না আমাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি। সিয়াম ঘুমের ঘুরে ছিল, তবুও গুম গুম কণ্ঠে বলল, আমি তো বাড়িতে, তুমি আমার পরীক্ষা কিভাবে নিতেছ? আমি হাতে মেহেদি পরেছি, যদি রং না আসে আপনার খবর আছে। দাদিমা বলেছে স্বামী নাকি বেশি ভালোবাসলে বেশি রং হয়। সিনহার কথা শুনে সিয়াম ঘুমের ঘুরে হাসতে হাসতে লুটুপুটু খায়। আপনি হাসলেন কেন? কিছুটা রেগে বলল সিয়ামকে, আগে দেখি রং ঠিক মতন আসে কি না, তারপর আপনার খবর করে দিব। এই বলে সিনহা কল কেটে দিল। ওই দিকে বেচারা সিয়াম, তার বউ যে রাগ করে কল কেটে দিয়েছে সেদিকে তার কেন হেল দুল নেই। সে হাসতে হাসতে স্টক হয়ে যাওয়ার উপক্রম। বিকেলে পার্লার থেকে লোক এসেছে বেশ কয়েকজন। সিনহাকে সাজানো হচ্ছে। সিয়াম বাড়িতে থেকে এখনো কেন লোক আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারা। সিনহার জন্য লাল লেহেঙ্গা থেকে শুরু করে বিয়ের যত গয়না সব গোল্ডের। সিয়ামের মায়ের অনেক স্বপ্ন, ছেলের বউকে কোনো কিছুতেই কমতি রাখবেন না এই বিয়েতে। সিহাকে টুকটুকে লাল লেহেঙ্গাতে বেশ সুন্দর লাগছে। সে বউ সেজে অধীর আগ্রহে অপেক্ষা করছে সিয়ামের জন্য। বাড়ির ছোট থেকে শুরু করে বড় সবাই যার যার রুমে রেডি হয়ে নিচ্ছে। ইভান চৌধুরী আর রফিক চৌধুরী চারপাশে ঘুরে ঘুরে দেখছে। সেফরা রান্না করছে, সব কিছু ঠিক আছে কি না কাছে দাঁড়িয়ে দেখছে। মেহমান চলে আসবে বলে সব রান্না তাড়াতাড়ি শেষ করতে হবে। মেহেরিন নিজের রুমে রুদ্রর দেয়া নীল রঙের শাড়ি পরেছে, হাতে নীল রেশমি চুড়ি, কপালে নীল টিপ, চুলগুলো ছেড়ে রেখেছে, কোমর পর্যন্ত গিয়ে পড়েছে। হালকা করে সেজেছে। সে কখনো অনেক বেশি সাজগোজ করতে পছন্দ করে না। সুলতানা চৌধুরী রুদ্রকে সেই দুপুর বেলা পাঠিয়েছে মার্কেটে, তার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আর সিয়ামের জন্য একটা আংটি আনতে। রুদ্র চলে এসেছে বাড়িতে 20 মিনিট আগে। সুলতানা চৌধুরীর রুমে গিয়েছে তার জিনিসগুলো দেওয়ার জন্য। নিচে সব কাজ শেষ করে উপরে চলে আসে গোসল করে রেডি হওয়ার জন্য। বরের বাড়ি থেকে লোকজন চলে এলো বলে। রুদ্র রুমের দরজা খুলতেই দেখে মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির কুচি ঠিক করছে। দরজা খোলার শব্দ পেয়ে পেছনে তাকাতেই দেখে রুদ্র মেহেরিন কিছু না বলে আবারও নিজের শাড়ির কুচি ঠিক করতে থাকে। রুদ্র কখনো ভাবেনি তার কিনে দেওয়া শাড়িটা আজকে তার বউ পরবে। সে তো ভেবেই ছিল হয়তো ফেলে নয়তো দান করে দিবে। মেহেরিনকে একটুখানি রাগানোর জন্য বলল, রুদ্র অনেক বেশি সুন্দর লাগছে বউ তোমাকে আজ, প্রেমে ফিলিংস পাচ্ছে। চলো না বাসরটা সেরে ফেলি। মেহেরিন নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, বেহা লোক রেডি হন, নিচে সবাই চলে এসেছে। মেহেরিন কোনো ভাবেই চাইল না রুদ্রর সাথে নতুন করে ঝামেলা করতে। যদি কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা করে, তাহলে কালকে রাতের মতন করে ছাদের এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলবে, বাইরে তো দূরেই থাক, আজকে এত আত্মীয় স্বজনদের ভিড়ে রুমে থেকে বের হতেই দিবে না। তাই রুদ্রকে না রাগিয়ে ভালোভাবে বলল। রুদ্র বলল, এত ভালো ব্যবহার করার মানেটা কি বউ? তুমি তো এতটাও ভালো মানুষ না, আমি তে সেটা ভালো করেই জানি। তাছাড়া তোমার আর সম্পর্ক তো সাপে নেউলের সম্পর্ক, সেখানে তুমি নিজে এসে আমার সাথে ভালো ব্যবহার করছো। তোমার মাথায় কি চলে সেটা বলো। মেহেরিন দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করতে করতে বলল, আমার মনে হয় বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে, আপনার সাথে একটু ভালো ব্যবহার করা উচিত, তাই আর কি। কিন্তু কিছুই না চৌধুরী সাহেব, গোছলে যান। আর কোনো কথা না, এই বলে মেহেরিন ঠেলে পাঠালো গোছল করতে। আপনার জামা কাপড় আমি বের করে রেখে যাচ্ছি, একদম রেডি হয়ে নিচে আসবেন। বরযাত্রী চলে এসেছেন চৌধুরী বাড়ির গেটের সামনে। 5টা মাইক্রো 20টা মোটরসাইকেল করে সিয়ামদের বাড়িতে থেকে লোক এসেছে। সিনহার কাছে থাকা ওর বান্ধবী কাজিনরা সবাই গেটের সামনে চলে গেছে। সিনহা একা রুমের বেকনিতে দাঁড়িয়ে সিয়ামদের দেখছে।
গেটের সামনে তারা দাঁড়িয়ে আছে, এত তাড়াতাড়ি তো গেট তারা খুলবে না। তাদের ডিমান্ড অনেক বেশি, অনেকগুলা টাকার আবদার করছে। যে পর্যন্ত গেটের পাওনা পরিশোধ না করবে কিছুতেই ভেতরে যেতে দিবে না। সিয়াম নতুন জামাই, তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে গেটের সামনে। পাশে থেকে ইমরান জানতে চাইল, বেআইন আপনাদের গেটের ডিমান্ড কত? এই পাশে থেকে মনি বলল, বেশি না বেআই সাহেব, মায় 50,000 দিলেই হবে। রীতিমতো তারা অবাক হওয়ার নাটক করে বলল, আপনি কি 50,000 গুনে নিতে পারবেন বেআইন, নাকি গুনে দিব? পাশে থাকা সব ছেলেরা এই ওরে হাহা করে হেসে ফেলল। এই পাশে থেকে সবাই রেগে আগুন হয়ে উঠেছে। এত কথার কি আছে বেআই, টাকা দিলে দেন, না দিলে বাড়িতে চলে যান, আপনাদের বিয়ে করার মতন বয়স হয়নি এখনো। তাই নাকি বিয়ে করার বয়স হয়নি নাকি? আমাদের আজকে সিয়ামকেও বিয়ে করাবো, সাথে আমিও একটা করে যাব, বলল ইমরান। ইমরানের হাতে থাকা 1,000 টাকার বান্ডিল দিল মনির হাতে। সবাই খুশিতে হই হই করে গেট ছেড়ে দিল। রুদ্র সবার থেকে বয়সে বড়, তাই সে এখানে আসেনি। রুদ্র বেকনিতে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা দিক করছিল আর বাইরে দেখছিল। সে বাইরে চোখ ঘুরাতেই দেখে সুলতানা চৌধুরীর মেহেরিনকে সাথে নিয়ে এসেছে গেটের সামনে। সুলতানা চৌধুরী সিয়ামকে বরণ করে একটা স্বর্ণের আংটি পরিয়ে দিল। সিয়াম পরম সম্মানের সাথে শাশুড়িকে সালাম করলেন। সব কিছু শেষ করে তারা সবাই ভেতরে প্রবেশ করছিল, ঠিক তখনই পেছনে থেকে ইমরান মেহেরিনকে ডাকে, এক্সকিউজ মি ম্যা, একটু শুনবেন? মেহেরিন শুনেও না শোনার মতন করে চলে যেতে লাগলো, কারণ রুদ্র যদি দেখে সে অন্য কোনে পুরুষের সাথে কথা বলছে তাহলে অনেক বেশি রেগে যাবে। তার ভাবনার মাঝে হুট করে ইমরান মেহেরিনের হাত টেনে ধরে। ইমরান কিছুটা রাগান্বিত আর বিরক্তি নিয়ে বলল, আপনাকে ডাকতেছি, শুনতে পারছেন না? মেহেরিনের তাও কোনো হেলদুল হলো না। সে আবার চলে যেতে চাইলে ইমরান মেহেরিনের হাতে ধরে অনেকটা শক্ত করে নিজের দিকে টানে। মেহেরিন হাত ছাড়াতে চাইলেও পারে না, ইমরানের শক্ত হাতটা নিজের হাত থেকে ছাড়াতে ব্যর্থ হয়। ইমরান হাতের সাথে হুট করে মেহেরিনের কোমর ধরে আরেকটু নিজের কাছে টানে। মেহেরিনের ঘৃণায় রাগে সারা শরীর কটমট করতে লাগল। তার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে পর পর কয়েকটা থাপ্পড় মারতে পারলে শান্তি লাগল। মেহেরিন অনেকটা রাগান্বিত হয়ে ধাক্কা দিয়ে তার থেকে ইমরানকে অনেকটা দূরে সরিয়ে দেয়। আশেপাশে অনেক মানুষ থাকায় মেহেরিন আর কোনো কথা না বলে এক ছুটে রুমে চলে যায় কাঁদতে কাঁদতে। তার ভীষণ ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তার ইচ্ছে করছে ইমরানকে জ্যান্ত কবর দিতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু সিয়ামের অতি নিকটতম কাজিন হওয়ায় মেহেরিন আর কিছুই বলল না। রুদ্র বেলকনি শক্ত করে দরে দাঁড়িয়ে আছে। সবটাই দেখল, রাগে চোখ মুখ শক্ত করে কিছুক্ষণ ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিকে বক্সের গানে সিয়াম সহ বাকি সবাই এই গানে নাচতে নাচতে প্রবেশ করল। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করল। সিনহার কাজিনরা মিলে সিনহাকে নিয়ে এসেছে স্টেজে। সিয়ামের পাশে সিনহাকে বসিয়ে দেয়া হলো। সিয়াম বারবার দেখছে সিনহাকে, লাল টুকটুকে লেহেঙ্গা পরেছে, খুব সুন্দর করে সেজেগুজে আছে। আজ তার স্বপ্ন, তার ভালোবাসা সবকিছু কয়েক মিনিট পর তার হয়ে যাবে সারা জীবন। এর জন্য ভাবতেই অনেক আনন্দিত লাগছে তার। সবাই নাচ করছে, আনন্দ করছে। উপর থেকে রুদ্র মেহেরিনের হাত ধরে নিচে নিয়ে আসে আর বলে রাহাতকে একটা গান বাজাতে। রুদ্রর বলা কথাই রাহাত একটা রোমাঞ্চকর গান বাজালো। রুদ্র একটানে মেহেরিনকে নিজের কাছে টেনে নিল। মেহেরিনের কোমর দুহাত দিয়ে আঁকড়ে ধরে নিজের আরো কাছে টেনে নিলে রুদ্রর হঠাৎ করে কাছে আসাতে ভররকে যায় মেহেরিন। নিজের চোখ মুখ বন্ধ করে আর করে ধরে রুদ্রকে। একে উপরে নিঃশ্বাসটা পর্যন্ত ফিল করতে পারছে। গানের শব্দ ভেসে আসছে তাদের কানে বারবার। মেরেজা মেরেজা মেহেজা, এ আই যে রাঠেয়া এসকি হর, একে ব্যাট নেই সিহিটু বি কালিয়ে, নশা মেরেজা মেরেজা মেহেজা। মেহেরিন আর রুদ্রকে এইভাবে ডান্স করতে দেখে সবাই অনেকটাই অবাক হলেন। পাশে বসে থাকা ইমরান রাগে কটমট করতে লাগলো, তার পছন্দ করা মেয়েকে কিনা অন্য কেউ স্পর্শ করছে। ভাবতেই অনেক রাগ চলে আসে তার। রুদ্র ডান্স শেষ করে এক পাশে দাঁড়িয়ে কথা বলছিল আরিফের সাথে। পেছনে থেকে ইমরান রুদ্রর এর শার্টের কলার ধরে তার দিকে ঘুরাই আর বলে, স্টুপিড, তোর সাহস হয় কি করে ওই মেয়েকে টাচ করার? রুদ্র কোনো কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে ইমরানের দিকে। আরিফ তাড়াতাড়ি করে রুদ্রর থেকে ইমরানের হাতটা সরিয়ে দেয় আর রুদ্রকে বলে, প্লিজ স্যার, উত্তেজিত হবেন না, দয়া করে, এখানে আপনাদের চৌধুরী বাড়ির সম্মান জড়িয়ে আছে। ইমরান বারবার আরিফকে জিজ্ঞেস করছে, হে ইউকে উনি, আপনি ওনাকে স্যার কেন বলছেন? রুদ্র ইমরানকে কাছে নিয়ে বলে, আসলে ওই মেয়েটা
রুদ্রকে কিছুর বলার আগেই আবার ও শার্ট ধরে ইমরান। রুদ্র তাও কিছু বলে না। রুদ্র দাঁতে দাঁত রেখে কিরমির করে হাসতে থাকে। আরিফ ভালোভাবে জানে এ কোনে সাধারণ হাসি নয়, আজকে যে কি হবে এই ছেলেটার। রুদ্র আরিফকে সিগন্যাল দেয়ার সাথে সাথে ইমরানের মুখে একটা স্প্রে দিয়ে দেয়, সাথে সাথে ইমরান অজ্ঞান হয়ে যায়। আরিফার সাথে কিছু বডিগার্ড মিলে ইমরানকে স্টোরের একটা ফাঁকা রুমে মুখ হাত চেয়ারের সাথে বেঁধে ফেলে। কিছুই হয়নি এমন ভাবে তারা আবার বিয়েতে অ্যাটেন্ড করে। এতখানে কাজী সাহেব বিয়ের কাজ সম্পূর্ণ করে ফেলেছেন। সবাই মিষ্টি মুখ করছে, সবাই অনেক বেশি আনন্দিত। রাত 11টা বেজে গেছে, এখন বিদায়ের পালা। সিনহা যখন থেকে ভাবছে এই পরিবারকে রেখে তাকে চলে যেতে হবে, যেখানে সে ছোট থেকে বড় হয়েছে, তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তখনই সে কান্নায় ভেঙে পড়ছে। এক পাশে সিয়াম তার হাত শক্ত করে ধরে আছে, অন্য পাশে মেহেরিন, যে মানুষগুলো তার সব থেকে কাছের এবং বিশ্বাসের। সিনহাকে জড়িয়ে ধরে মেহেরিন অনেক কান্না করছে। সেই 10 বছরের বেশি সময় নিয়ে তারা একসাথে ছিল। সিনহাও অনেক বেশি কান্না করছে। সুলতানা চৌধুরী মেয়েকে দুহাতে আঁকড়ে ধরে কান্না করছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে জীবনের সব থেকে দামি জিনিসটা সে আরেকজনকে দিয়ে দিচ্ছে। ইভান চৌধুরী সিয়ামের হাতে সিনহাকে তুলে দিয়ে বললেন, বাবা, আমার জীবনের যত্নে আদরে বড় করা আমার চেষ্ট সম্পদ যা আমি আজকে তোমার হাতে তুলে দিলাম, আমি জানি তুমি আমার মেয়েকে ভালো রাখবে। সিয়াম সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা চিন্তা করবেন না, আপনাদের মেয়েকে আমি সারা জীবন ভালো রাখব, দোয়া করবেন আমাদের জন্য। আনোয়ার আহমেদ ইভান চৌধুরীর সাথে কোলাকুলি করলেন আর বললেন, চিন্তা করবেন না বেয়াই, আমি আমাদের জন্য ছেলের বউ না মেয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের আদরের মেয়েকে আমারও অনেক আদরে রাখব। ইভান চৌধুরী চোখের কোণে পানি মুছতে মুছতে বললেন, আমি অবশ্যই ভরসা রাখি আপনাদের উপর। সবাই মিলে সিনহা আর সিয়ামকে গাড়িতে তুলে দিলেন। এই বাড়িতে থেকে যেতেও কমপক্ষে ঘন্টা খানিক লাগবে। তারা সবাইকে বিদায় দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সিয়ামদের বাড়িতে প্রবেশ করার পর সিয়ামের মা সিনহাকে বরণ করে বুকে টেনে নিয়ে আদর করতে লাগলেন। তাদের আত্মীয় স্বজনরা মিলে পরিপূর্ণ এই আহমেদ বাড়ি। সিয়ামের কাজিনরা সবাই মিলে কাঁচা ফুল দিয়ে বাসর ঘর সাজিয়েছে। বরণের কাজ শেষ করা মায় তারা সিনহাকে নিয়ে সিয়ামের রুমে চলে যায়। সিনহাকে রুমের ভেতরে রেখে তারা দরজার সামনে খাপটি মেরে বসে আছে। তাদের আজকে অনেক ডিমান্ড পূরণ না করলে তার বউয়ের কাছেও যাওয়া হবে না আর বাসর করাও হবে না। সিয়াম জিজ্ঞেস করল, বল তোদের ডিমান্ড কত? যতই হোক তা সব পূরণ করে বউয়ের কাছে যেতে হবে। এত সুন্দর বউ সামনে আছে বলে তোদের ডিমান্ড পূরণ করছি, নয়তো কি ভাইয়া তুমি যাও, তোমার বাসর করাও লাগবে না, ডিমান্ডও পূরণ করতে হবে না, আজকের রাতটা না হয় আমরা ভাবির সাথে থেকেই না হয় কাটিয়ে দেয়। আরে না, এসবের কি দরকার বল, কত টাকা চাই তোদের? বেশি না ভাইয়া, 20-23 দিলেই হবে। আরে আগে বলবি তো, এই নে 50 টাকা। সিয়ামের কথাই পাশে থাকা তার সব কাজিনরা রেগে বিরক্ত হয়ে মুখের উপরে দরজা যেই লাগিয়ে দিবে তার আগেই সিয়াম পকেট থেকে 500 টাকার একটা বান্ডিল দিয়ে দেয় আর বলে, 50,000 আছে তোদের, সাজানো ভালো হয়েছে বাসর ঘরটা, তাই খুশি হয়ে একটু বেশি দিলাম, এবার বের হো ঘর থেকে। তারপর সবাই মিলে ঘর থেকে চলে গেল। সিয়াম ঘরের দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসল সিনহার কাছে। সিনহা মুখ ডেকে রেখেছে ঘোমটা দিয়ে। সিয়াম ঘুমটা সরাতেই ফুলে ফুলে সাজানো পুরো বাসর ঘর, সারা ঘরে লাইটের আলো ঝলমল করছে, কাঁচা ফুলের সুবাসে সারা ঘর ছড়িতে ছিটিয়ে আছে। সিনহা জোরসর হয়ে বসে আছে বিছানার এক পাশে। সিয়াম ঘরের দরজা বন্ধ করে বিছানার কাছে সিনহার সামনে গিয়ে বসল। সিনহার মুখ ডেকে রাখা কিছুটা সিয়াম সিনহার মুখের উপরে থাকা কিছুটা কাপড় সরিয়ে দেয়। সিনহাকে দেখতে অপরূপা সুন্দরী লাগছে আজ। সিয়াম সিনহার কপালে আলতো করে একটা চুমু দিল। সিনহা ভয় লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সিয়ামের পাঞ্জাবির পকেট থেকে একটা গোল্ডের রিং সিনহার অনামিকা আঙুলে পরিয়ে দিল। সিয়াম এই মুহূর্তে চাইতে ছিল সিনহা তাকে ভয় না পেয়ে বরং তার সাথে সাহস করে কথা বলুক। তাদের সম্পর্কটা তো আর নতুন নয়, বেশ পুরনো। তাহলে এত লজ্জা কিসের? সিয়াম সিনহাকে কিছুটা স্বাভাবিক করার জন্য বিছানা থেকে উঠে একপাশে গিয়ে দাঁড়ালো। সিয়ামের উঠে যাওয়া দেখে সিনহা চোখ তুলে তাকালো সিয়ামের দিকে। সিয়াম একটা শাড়ি সিনহার হাতে দিয়ে বলল, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তুমি অনেক বেশি ক্লান্ত। এই ভারী মেকআপ আর লেহেঙ্গা জন্য হয়তো তোমার একটু বেশি সমস্যা হচ্ছে। তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার অনেকটাই ভালো লাগবে। সিনহা সিয়ামের থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে আসলো সিনহা। বিছানার এক পাশে গিয়ে বসল সিয়ামের পাশে। তাদের জন্য খাবার রাখা হয়েছিল টেবিলে। সিয়াম উঠে নিজে হাতটা ধুয়ে নিল। নিজের হাতে সিনহাকে খাইয়ে দিল।
খাওয়া শেষ করে দুজন অনেকটাই স্বাভাবিক হয়ে কথা বলছে। সিনহার অনেকটাই দ্বিধা সংকোচ কমে গিয়েছে। সিয়াম আস্তে আস্তে সিনহার খুব থেকে খুব কাছে আসে। ভয়ার্ত সিনহা আরো ভয়ে জোরসর হয়ে গেল নতুন করে। সিয়াম খুব কাছে সিনহার হাতে ধরে নিজের কাছে টেনে আনে। দুহাতে আকরে ধরে সিনহার কোমর আরো থেকে আরো কাছে টেনে নেই। দুহাতে আকরে ধরে শক্ত করে বুকে টেনে নেয়। নিঃশ্বাস বার বার উঠা নামা করছে দুজনের। সিয়াম সিনহাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। পর মুহূর্তের ঘরের সমস্ত লাইট অফ করে দেয়। দুজন হারিয়ে যায় এক অজানা ভালোবাসায়। চৌধুরী বাড়ির সবাই গিয়ে শুয়ে পড়েছে। মেহেরিন রুদ্রর রুমে শুয়ে আছে। মেহেরিনের চোখে ঘুম নেই। সেই বিকেলের ঘটে যাওয়া সব কিছু মনে করতেই নিজের চোখ মুখ ঘৃণায় খিচে বন্ধ করে ফেলে। তার নিজের উপর অনেক বিরক্ত আর ঘৃণা হচ্ছে। একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে তাকে স্পর্শ করার সাহস পেল? তাদের মধ্যে না ছিল কোনো পরিচয় আর না ছিল কোনো সম্পর্ক। মেহেরিন মনে ভাবছে রুদ্র যদি কোনো ভাবে জানতে পারে তার সাথে এমন হয়েছে তাহলে ইমরানকে কি করবে তার জানা নেই। রুদ্র কোথায় গিয়েছে মেহেরিন জানে না। সে প্রায় অনেকক্ষণ ধরে শুয়ে আছে। রুদ্র তো কখনো এত লেট করে রুমে প্রবেশ করে না। সে তাহলে কোথায় গিয়েছে? স্টোর রুমে ইমরানকে চেয়ারের সাথে বেঁধে রেখে গিয়েছিল আরিফ আর সাথে থাকা কয়েকজন বডিগার্ডরা। ইমরান চেয়ার বসে ছটপট করছে, বেরোতে চাইছে। ইমরানের সামনে চেয়ার টেনে বসল রুদ্র। পাশেই দাঁড়িয়ে আছে আরিফ। বডিগার্ডগুলো বাইরে দাঁড়িয়ে আছে, সবটা নজরে রাখছে। ইমরানের মুখ খুলতে বলল রুদ্র আরিফকে। সাথে সাথে আরিফ ইমরানের মুখটা খুলে দিল। ইমরান পানি জন্য ছটপট করছিল। সে জানে না রুদ্রকে সে এই মুহূর্তে জানতেও চায় না। এখন শুধু তার পানির প্রয়োজন। সে সবাইকে অনুরোধ করছে তাকে পানি দেওয়ার জন্য। পানি তো তাকে দেয়া দূরের কথা, তার দিকে তাকাতেই বিষয় লজ্জা হচ্ছে রুদ্রর। আরিফ জোরসর হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। সে ভীষণ ভয় পায় এই রুদ্রকে। রুদ্র খুব তাড়াতাড়ি রেগে যায় না, আর যখন রেগে যায় তখন সব কিছু এক নিমিষেই এলোমেলো করে দেয়। রুদ্র হাতে থাকা হটস্টিক দিয়ে একটা পিঠ বরাবর বাড়ি দিতে ইমরান ব্যথায় আর্তনাদ করতে থাকে। ইমরান ব্যথায় টনটন করছে, হাত সারা শরীর ঝিমঝিম করছে। সে অনেকটা আওয়াজ নিচে তুলে বলল কি করেছি আমি? আমাকে বেঁধে রেখেছেন কেন? মারছেন কেন? কি করেছি আমি? রুদ্র কিছুটা বাঁকা হেসে বলল কুড়ো বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমার বউয়ের শরীরে হাত দেয়ার? আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোর কলিজাটা টান দিয়ে বের করে ফেলি। ইমরান অনেকটা ভয়ার্ত হয়ে বলল মা? মানে আপনি কে? তুই আমার সম্পর্কে না জেনেই আমার বউয়ের শরীরে হাত দিস? পাশ থেকে আরিফ বলে উঠল উনি হচ্ছে চৌধুরী বাড়ির বড় ছেলে রাফিয়ান চৌধুরী রুদ্র। ইভান চৌধুরীর বড় ছেলে। আপনি যে মেহেরিন ম্যামের শরীরে না জেনে শুনে হাত দিয়েছিলেন ওই ম্যামের হাজবেন্ড উনি। আরিফের মুখে রুদ্র সম্পর্কে জানতে পেরে ইমরান ভয়ে জোরসর হয়ে কাঁপতে শুরু করল। রুদ্রর হাতে থাকা হটস্টিক দিয়ে ইমরানকে মারতে শুরু করল। আরিফ কোনোভাবে আটকাতে সাহস পেল না। রুদ্রর এই রূপ সে আগেও অনেকবার দেখেছে কানাডাতে। একটা সময় অতিরিক্ত আঘাতে ফলে ইমরান অজ্ঞান হয়ে যায়। তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে হয়ে লাল বর্ণ ধারণ করে নিয়েছে। কিছু কিছু জায়গা অতিরিক্ত আঘাতে ফেটে গেছে। রুদ্র পরিহিত সাদা শার্টের উপর অনেকটা রক্ত ছিটকে এসেছে। রাতের কারণে তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না। রুদ্র একটা সময় অনেকটাই ক্লান্ত হয়ে বসে পড়েছে চেয়ারের উপর। আরিফ গলার সুর নিচু করে বলল রুদ্রকে, স্যার কি করব এই ছেলেটাকে? রুদ্র অনেকটা বিরক্তি আর রাগান্বিত হয়ে বলল, রাস্তা নিয়ে ফেলে দাও, যেন রাতের আধারে কুকুর শেয়ালে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। রুদ্র আর এক মিনিটও আর সেখানে দাঁড়ালো না। সে সোজা বাড়িতে নিজের রুমে চলে গেল। আরিফ সহ বাকি বডিগার্ডগুলো ইমরানকে ধরে গাড়িতে করে সত্যি সত্যি একটা রাস্তায় ফেলে দিয়ে আসে। রাত অনেক বেশি হওয়ায় তেমন গাড়ি চলাচল করছিল না। ইমরান এখনো জীবিত আছে, তার নিঃশ্বাস চলছে, শুধু অজ্ঞান হয়ে গিয়েছে। তাতে তাদের কি? রুদ্র স্যারের আদেশ, সে যা বলেছে সেটাই করতে হবে। রুদ্র নিজের রুমে গিয়ে ফ্রেশ হবে তাড়াতাড়ি করে। এতক্ষণ অন্ধকারে ছিল বলে তার শার্টে থাকা রক্তের দাগগুলো ভালোভাবে চোখে পড়েনি, কিন্তু লাইটের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে রক্তের লাল ফোঁটার দাগগুলো। মেহেরিনের ঘুম আসছিল না, জেগেছিলে। দরজা বন্ধ করার আওয়াজে আরো ভালোভাবে ঘুম থেকে উঠে যায়। চোখ মেলতে দেখে রুদ্র। আর একটু ভালোভাবে তাকাতেই দেখে রুদ্র শার্টে অনেকগুলো কিসের যেন দাগ। মেহেরিন বিছানা থেকে উঠে রুদ্রর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কোথায় গিয়ে মারামারি করে আসলেন এত রাতে? রুদ্র কিছুটা বাঁকা হেসে বলল, আমি ভালো ছেলে বউ, আমি একদম মারামারি করতে জানি না। রুদ্র মেহেরিনের আরেকটু কাছাকাছি এসে বলল, আমি মারামারি করতে জানি না। একদম সোজা উপরে পাঠিয়ে দেয়। ভয়ঙ্কর ভাবে হেসে বলল,
মেহেরিন অনেকটাই উত্তেজিত হয়ে বলল, ফাজলামি করেন আমার সাথে, আমি আপনার ভাবি হয় না ওকে। মেহেরিনকে নিজের খুব কাছে টেনে এনে বলল, রুদ্র ভাবি হতে যাবেন কেন ম্যাডাম, আপনি তো আমার বউ হন। মেহেরিন রুদ্রর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, তার বলল, আমাকে টাচ করবেন না, একদম বিরক্ত হচ্ছি আমি। আমাকে ছাড়ুন। মেহেরিনের মুখে বিরক্তির কথা শুনে রুদ্র অনেকটা ক্ষিপ্ত হয়ে এক ঝটকায় মেহেরিনকে ফ্লোরে ফেলে দেয়। আরে দাঁতে দাঁত কিরমির করতে করতে বলে, স্বামীর টাচ তো আর ভালো লাগবে না, বিরক্তি লাগবে, অন্য পর পুরুষের টাচ খুব ভালো লাগে তাই না? মেহেরিন চোখ মুখ বন্ধ করে নিল, নিজের স্বামী তাকে এই রকম এতটা বাজে ভাবে আঘাত করে কথা বলবে সে কখনো চিন্তাও করেনি। রুদ্র কিভাবে জানল বিকালের বিষয়টা যেই রুদ্রকে বলবে আসলে এই রকম কিছু না, তার আগে রুদ্র কু বাচ্চা তোরে টাচ করার সাহস কই পাইল? কত দিন ধরে চলে এসব? পরকিয়া করিস? স্বামী জীবিত থাকতে? আমি এখনো বেঁচে আছি, আমাকে খুন করে তারপর চলে যা। আমি জীবিত থাকা পর্যন্ত কখনো কল্পনাও করিস না। মেহেরিনের মুখ ফেঁসাকে সে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। সে কি করে বুঝাবে তাকে ওই ছেলেকে সে চেনে না পর্যন্ত, আর বলছে সে নাকি ওই ছেলের সাথে এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে তার। নিজের স্বামী কিনা শেষ পর্যন্ত তার চরিত্র নিয়ে কথা বলছে। রুদ্র মেহেরিনকে ফ্লোর থেকে উপরে তুলল আর বলল, আমি তো ভেবেছিলাম তুমি আমার বউ হওয়ার যোগ্য হয়েছে গিয়েছ, কিন্তু আজ 10 বছর পর আমার আবার নতুন করে জানতে ইচ্ছে করছে তুমি কি সত্যি আমার বউ হওয়ার যোগ্য হয়েছ? মেহেরিন কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন আমার সাথে ওই ছেলের কোনো সম্পর্ক নেই, আমি তাকে ভালোভাবে চিনি না পর্যন্ত। উনি আমাকে বাজে ভাবে টাচ করবে আমি কখনো স্বপ্নেও ভাবেনি। আমি চাইলে ওই মুহূর্তে ওকে ওইখানেই শেষ করে দিতে পারতাম। আমি যেই মুহূর্তে রেডি হয়েছিলাম ওকে কয়েকটা থাপ্পড় দেওয়ার জন্য, ঠিক তখনই আম্মু এসে পড়েছিল। আম্মুর এদিকে আসতে দেখে আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা রুমে চলে এসেছিলাম, তারপর থেকে আমার আর ওনার সাথে দেখাও হয়নি। রুদ্র কিছুটা বাঁকা হাসি হেসে বলল, তোর মনে হয় এখনো ও ঠিক আছে? যদি ভুল করে ও বেঁচে থাকে কখনো চোখ তুলে তোর দিকে তাকানোর সাহস পাবে না, আর যদি ভুল করে ও তাকাই আমি ওর চোখগুলোকে উপড়ে ফেলে দিব। তুই শুধুই আমার ছিলি, আমার আশিস, এবং বাকি জীবনও থাকবি। হয়তো এখন আমার মূল্য বুঝতে পারিস না, কিন্তু একদিন ঠিক পারবি। আমি ওই দিনের জন্য অপেক্ষা করছি বারবার। রুদ্র মেহেরিনকে ছেড়ে দিয়ে চলে যায় নিজে ফ্রেশ হওয়ার জন্য। মেহেরিন আনমনে বেলকনির একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে পড়ছে অসংখ্য নোনা জল। রাতটা অনেক বেশি অন্ধকার হওয়ায় আশপাশ তেমন ভালোভাবে বোঝা যাচ্ছিল না। রুদ্র ফ্রেশ হয়ে এদিক সেদিকে মেহেরিনকে খুঁজল। মেহেরিন তো রুমে নেই, হয়তো বেকনিতে দাঁড়িয়ে আছে। রুদ্র মেহেরিনের কাছে গিয়ে দাঁড়ালো আর নিজের সমস্ত রাগ অভিমানকে ভুলে গিয়ে মেহেরিনকে হাসানোর চেষ্টা করল। মেহেরিন রুদ্রর দিকে ফিরেও তাকাচ্ছে না, হাসবে কি করে? রুদ্র মেহেরিনের শরীর ঘেঁষে কিছুটা কাছে গেল আর বলল, প্লিজ টাচ মে ওয়ান্স, আই ওয়ান্ট টু ফিল ইউ। মেহেরিন মুখের উপর না বলে দিবে বলে সে রুদ্রর দিকে তাকায়। রুদ্র হ্যাঁ না কিছু বলার আগেই মেহেরিনকে নিজের বুকের সাথে মিলিয়ে শক্ত করে বুকে টেনে নেয়। এরপর নিঃশ্বাসের প্রবলতা 1000 গুণ বেড়ে যায়। একে অপরকে অনুভব করতে শুরু করে। ঠিক তখনই রুদ্র বলে ওঠে, আমি 3 দিন পর কানাডা চলে যাচ্ছি। কবে আবার আসবে জানি না, হয়তো আর ফিরব না, আর দেখা হবে কিনা জানি না। রুদ্রর কথার পর মুহূর্তেই এক ঝটকায় রুদ্রকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় মেহেরিন। আমাকে কেন বলছেন? আমি শুনতে চেয়েছি আপনার কাছে, অনেকটা বিরক্ত হয়ে বলল মেহেরিন। মেহেরিন মনে মনে খুব করে চাইছে রুদ্র থেকে যাক সারা জীবনের জন্য, তার কাছে সে কখনো মুখ ফুটে বলবে না থেকে যান বাকিটা জীবন আমার সাথে। এই ছোট্ট জীবনে কেন এত অপূর্ণতা, কেন এত ভালোবাসার অভাব তার জীবনে? তাকে কেন সবাই ছেড়ে চলে যায়? তাকে কি একটু ভালো রাখা যায় না? সে কি এই ভালোবাসা নামক ভয়ঙ্কর দামি জিনিস চাইতো বলে? সে কি তাই এই জীবনে ভালোবাসা পাচ্ছে না? আপনাকে কি করে বুঝাই, আপনাকে ছাড়া আমি অপূর্ণ। আমাদের জীবন থেকে 10টি বছর শেষ হয়ে গিয়েছে, বাকি দিনগুলো আমার সাথে থাকলে কি খুব ক্ষতি হয়ে যাবে আপনার? মেহেরিন রুদ্রকে কিছুই বলল না, সে সোজা বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রুদ্র মেহেরিনের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। রুদ্র মনে মনে ভাবতে লাগলো, তুমি শুধু একবার বলো বউ, আপনি থেকে যান। আমি সারা জীবনের তোমার হয়ে থেকে যাব। তোমাকে ভালোবাসবো, আগলে রাখবো। তুমি আমাকে ভালোবাসো আমি জানি, কিন্তু প্রকাশ করছো না কেন? আমি থাকতে চাই তোমার পাশে, আমাকে রেখে দাও তোমার কাছে।
অতীতের সব ভুলে নতুন করে বাঁচতে শিখো আমাকে নিয়ে। রুদ্রর কোম্পানি বেশি ভাগ রয়েছে কানাডাতে, যেগুলোর দেখাশোনা বর্তমানে লিমন আর রাকিব করছে। তাদের সকালে ফ্লাইট, তারা চলে যাবে আজকে। রুদ্র আরিফ আরও 3 দিন পর চলে যাবে কানাডাতে। এখনও তার পরিবারের কাউকে কিছু জানানো হয়নি। শুধু মেহেরিন কিছুটা আবেগপ্রবল হয়ে বলে দিয়েছে রাতে। সকালে খাবার টেবিলে সবাই বসে আছে। সুলতানা চৌধুরী সবাইকে সামনে খাবার এগিয়ে দিচ্ছে। আজকে বিকেলে সিয়ামদের বাড়িতে থেকে নিয়ে আসবে সিনহাকে। খাওয়ার টেবিলে বসে আছে মেহেরিন চুপ করে। সে খাওয়া শেষ করে অফিসে চলে যাবে, তাকে প্রপারভাবে রেডি হয়ে খাবার টেবিলে বসেতে দেখে ইভান চৌধুরী বললেন, কোথায় যাবে তুমি? অফিসে যাব আব্বু। মাথা নিচু করে। আমি তোমাদের বলেছিলাম 7 দিনের জন্য বন্ধ রাখো সব কাজ, 7 দিন হয়নি এখনো কিন্তু। আসলে আব্বু, অফিসে একটু জরুরি মিটিং আছে, আজকে যেতেই হবে, তবে খুব তাড়াতাড়ি চলে আসব। মেহেরিনের হাতে থাকা ফলের জুসটা শেষ করে অতি দ্রুত বেরিয়ে আসে বাড়িতে থেকে। সে নিজের কোম্পানির সামনে গিয়ে নিজের প্রিয় সাদা রঙের মার্সিডিজকে এক পাশে সাইড করে রেখে চলে যায়। উপরে নিজের অফিস রুমে চেয়ারে কিছুটা মাথা ঝুঁকে বসে আছে মেহেরিন। রিমা বলল, ম্যাম, আজকে কিছু গুরুত্বপূর্ণ মিটিং এর ব্যবস্থা করা হয়েছে, সবাই জয়েন করবে 11টার পর। রুদ্র স্যার সবার টাইম চেঞ্জ করে দিয়েছেন। মেহেরিনকে না জানিয়ে হুট করে টাইম চেঞ্জ করে ফেলেছে কেন? সে তো 7 দিনের জন্য পুরো কোম্পানির স্টাফদের ছুটি দিয়েছিল। ঠিক আছে, তুমি যাও। মেহেরিন চেয়ারে গা এলিয়ে 2 চোখ বন্ধ করে শুয়ে আছে। সে আজকাল নিজেকে নিয়ে অনেকটাই হতাশ। জীবন কোন এক অজানা ভালোবাসায় অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কিছুটা সময় পর চোখ লেগে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গোছল করে ফ্রেশ হয়ে নিয়েছে সিনহা। একটা নতুন বেগুনি রঙের শাড়ি পরে নিয়েছে। গলায় স্বর্ণের মোটা একটা চেনো, হাতে স্বর্ণের চুড়ি, একদম নতুন বউ বউ লাগছে তাকে। সিনহা নিজের মাথার চুল মুছতে মুছতে সিয়ামকে ডাকলো, এই যে শুনছেন, উঠুন প্লিজ। সিয়ামের কোনো সাড়া শব্দ নেই। পরে আরেকটু কাছে গিয়ে সিয়ামের হাতে উপর হাত রেখে ডাকলো, উঠুন প্লিজ। দরজার বাইরে থেকে ডাকতেছে, ভাইয়া ভাবি দরজা খোলো। মেহেরিন চুলগুলোকে বেঁধে রেখে মাথায় কাপড় দিয়ে দরজা খুলে দেই। খুলে দেখে সিয়ামের কাজিন এসেছে। হ্যাঁ আপু বলে, ভাবি তাড়াতাড়ি করে নিচে আসবেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আপু তুমি যাও, আমি আসতেছি। সিনহা রুমের দরজা আলতো করে লাগিয়ে চলে আসে নিচে। বাড়ির সবাই বসে আছে একসাথে ড্রয়িং রুমে। আনোয়ার আহমেদ বসে বসে খবরের কাগজ পড়ছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। সিনহা সোজা নিচে চলে আসে। সকাল সকাল আনোয়ার আহমেদকে দেখে একটা সালাম দিল। আনোয়ার আহমেদ সালামের উড় নিয়ে বললেন, আম্মু, আমাদের বাড়িতে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? সিনহা স্বাভাবিক হয়ে বলল, না আব্বু, আমার কোনো সমস্যা হচ্ছে না। আনোয়ার আহমেদ সিনহার মাথায় হাত রেখে বললেন, আম্মু, তুমি কোনো কিছু নিয়ে ভয় পেও না। এটা আজকে থেকে তোমার বাড়ি। আমি তোমাকে আমাদের ছেলের বউ না মেয়ে হিসাবে মেনে নিয়েছি। এখন তুমি যদি দয়া করে আমাদেরকে শ্বশুর শাশুড়ি না ভেবে তোমার বাবা মা হিসাবে মেনে নিতে পারো, আমার মনে হয় আমরা সবাই অনেক ভালো থাকতে পারবো। আনোয়ার আহমেদের কথাই সিনহা অনেকটাই সন্তুষ্ট হলো আর বলল, এমন ভাবে বলবেন না আম্মু, আমি আপনাদের সবাইকে মেনে নিয়েছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। অবশ্যই আম্মু, অনেক দোয়া করি তোমাদের জন্য। সিনহা কথা শেষ করে তার শাশুড়ির কাছে যায়। তিনি রান্নাঘরে সকালে সবাই জন্য ব্রেকফাস্ট তৈরি করছেন। সিনহা শাশুড়ির কাছে গিয়ে বলল, আম্মু, আমি কি কাজ করব আমাকে বলে দিন, আমি আপনাকে সাহায্য করতে চাই। সিনহার শাশুড়ি কিছুটা হেসে বলল, কোনো কিছু করতে হবে না আম্মু, তুমি রেস্ট করো, যাও। সিনহা কিছুটা জিদ দেখিয়ে বলল, না আম্মু, আমি এখন কোনো রেস্ট করব না, প্লিজ বলুন কি করতে হবে, আমি করতে চাই। সিনহার শাশুড়ি হেসে হেসে বললেন, ফ্রিজে আম আছে, ওইগুলোকে কেটে নাও, তারপর আমগুলোকে দিয়ে জুস বানাও, আর দেখো কিছু ফল আছে, নিয়ে আসো। সিনহা আচ্ছা বলে সব কাজ করতে শুরু করে। সিয়াম ঘুম থেকে উঠে সিনহাকে কয়েকবার ডাকলে কোনো উড় না পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখল তার পুরো রুম খালি, কেউ নেই। সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসে নিচে ড্রয়িং রুমে। আম্মু, 1 কাপ কফি দাও। অপেক্ষা করো, পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সিনহা এসে সিয়ামকে 1 কাপ কফি দিয়ে যায়। একদম নতুন বউয়ের মতন লাগছে। পরিপাটি চায়ের কাপ হাতে না নিয়ে তাকিয়ে আছে সিনহার দিকে। এই যে কফিটা নিন। সিয়াম সিনহার হাত থেকে কফিটা নিল। সিয়ামের হাতে কফিটা দিয়ে আবারও চলে যায় রান্নাঘরে। সিয়াম কফি খেতে খেতে তার বাবাকে বলল, আচ্ছা আব্বু, আমার বউকে কি জাদু করেছো বলতো?
মানে কি বলছো এসব? কিছুটা রাগান্বিত হয়ে বললেন আনোয়ার আহমেদ। বিয়ে করে নিয়ে এসেছি মা, একদিনও হয়নি। সোজা আমার বউকে রান্না ঘরে পাঠিয়ে দিয়েছ। দিস ইস নট ফেয়ার আম্মু, তোমরা এটা ঠিক করছো না। ছেলের কথাই গুরুত্ব না দিয়ে তিনি আবারও খবরের কাগজে মন দিলেন। আনোয়ার আহমেদের ফোন একটা কল আসছে, চেনা নাম্বার। উনি তাড়াতাড়ি করে কল রিসিভ করলেন। পর মুহূর্তেই ওই পাশ থেকে ভেসে আসছে তার বোনের কান্নারত কণ্ঠ। কি হয়েছে, কান্না করেছিস কেন? আমাকে বল। কলের ওই পাশে থাকা আনোয়ার আহমেদদের বোন বললেন, কালকে রাতে 4টার সময় কারা যেন ইমরানকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। পুলিশ প্রশাসন ফোন করে আমাদেরকে জানিয়েছে কারা যেন গুরুতরভাবে আহত করেছে ইমরানকে। এখন অবস্থা বেশি ভালো না, খুবই ক্রিটিক্যাল। কি বলছিস এসব? কোন হসপিটালে আছে? লোকেশন পাঠিয়ে দে, আমি আসতেছি। আনোয়ার আহমেদ তাড়াতাড়ি করে তার ওয়াইফকে সবটা খুলে বলে। সাথে সিয়াম আর সিনহাও ছিল। আনোয়ার আহমেদ রেডি হয়ে নিয়েছে বের হওয়ার জন্য, তখন সিয়াম বলল, আব্বু আমিও যাব। রেডি হয়ে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। সিয়াম 3 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে গাড়িতে গিয়ে বসল। লোকেশন পাঠিয়ে দিয়েছে ঢাকা মেডিকেল হসপিটাল। তারা অনেক দ্রুত সেখানে পৌঁছে যায়। মেহেরিন চেয়ার থেকে ওঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। কখন যে চোখের পাতা লেগে গিয়েছিল সে বুঝতেই পারেনি। সে তাড়াতাড়ি করে ফোনটা হাতে নেই সময় দেখার জন্য। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। সে ঝড়ের গতিতে ফোন করে রিমাকে। জি ম্যাম বলুন। ঘড়িতে 12টা বেজে গেছে, তুমি আমাকে ডাকোনি কেন? মিটিং কি আবার নতুন করে টাইম চেঞ্জ করা হয়েছে? রাগান্বিত হয়ে বলল। জি না ম্যাম, মিটিং শেষ হয়ে গিয়েছে। মেহেরিন কিছু সময় চুপ করে ছিল, তারপর বলল, আমাকে ছাড়াই কিভাবে মিটিং শেষ হলো? আজকে কতটা ইম্পর্টেন্স মিটিং ছিল, কিভাবে এত তাড়াতাড়ি মিটিং শেষ? আমাকে বলো কি হয়েছিল? আসলে ম্যাম, রুদ্র স্যার আর ওনার মি আরিফ সব কিছু ব্যবস্থা করেছিলেন একটি রেস্টুরেন্টে। সেখানে আমিও উপস্থিত ছিলাম। রুদ্র স্যার এসেছিলেন আপনার কেবিনে, তার কিছুক্ষণ উনি বললেন সব কিছুর ব্যবস্থা বাইরে করার জন্য। আমরা ভেবেছিলাম হয়তো আপনি বলেছেন স্যারকে। স্যার খুব ভালোভাবে মিটিং অ্যাটেন্ড করেছিলেন। মি আরিফ আজকে কোম্পানির সমস্ত ফাইল এবং কোম্পানি সব প্রজেক্ট আবার নতুন করে কানাডায় সেট আপ করছে। তারা নাকি খুব তাড়াতাড়ি আবার কানাডা চলে যাবে। মেহেরিন আর কিছু না বলে ফোনটা কেটে দিল। সুলতানা চৌধুরী মেহেরিন কল করেছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছে। মেহেরিন তার শাশুড়িকে জিজ্ঞেস করে, আম্মু তোমার ছেলে কোথায়? কেন মা, কি হয়েছে? কিছু না বলো। রুদ্র বাড়িতেই আছে, এখন কিছুক্ষণ হলো এসেছে, তুমিও চলে আসো। কথা শেষ করে কল কেটে দিল মেহেরিন। সে সোজা ঝড়ের গতিতে বাড়িতে চলে এসেছে। আরিফ এখনো অফিসে, সে সমস্ত ফাইল নতুন করে চেক করছে সব কিছু ঠিক আছে কিনা। রিমা মেহেরিনের কেবিনে সব ফাইলগুলো চেক করে তুলে রাখছে। কিছুক্ষণ পর আরিফ মেহেরিনের কেবিনে নক করে। কিছু পেপারে মেহেরিনের সাইনের প্রয়োজন। আরিফ জানে না মেহেরিন বাড়িতে চলে গেছে, জানলে কেবিনে আসতো না। রিমা আসতে বলে ভেতরে আর জিজ্ঞেস করে, কিছু বলবেননি? আরিফ, ম্যাম কোথায়? বাসায় চলে গিয়েছে। আপনি কি করছেন, এখনো যাননি? চলে যাব কিছুক্ষণ পর। কথা শেষ করে রিমা আবারও নিজের কাজে মনোযোগ দিল। মিস রিমা, আপনাকে একটা কথা বলবো। জি বলুন আরিফ সাহেব। আমার সাথে আজকে বিকেলে বসে 1 কাপ কফি খাবেন? প্লিজ না করবেন না, আশা করি। ভেবে জানাবো আপনাকে। আরিফ টেবিলে রাখা একটি কাগজে নিজের নাম্বার লিখে দিয়ে গেল আর বলল, নিশ্চয় আমার নাম্বার আপনার কাছে নেই। আপনার ভাবনা শেষ হলে আমাকে কল করে জানাবেন। আর একটু তাড়াতাড়ি জানাবেন, আমরা 2 দিন পর আবারও বাংলাদেশ থেকে চলে যাচ্ছি কানাডা। আরিফ নিজের বলা কথা শেষ করে কেবিন ত্যাগ করে। আরিফের যাওয়া দিকে রিমা কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর টেবিলে রাখা নাম্বারটা হাতে নিয়ে নিজের ফোনে সেভ করে রাখে। মি আরিফ সাহেব, ইভান চৌধুরী সকাল সকাল বাজারে গিয়েছেন। নতুন মেয়ের জামাই আসবে বলে কথা। মনের মতন করে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছেন। সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসেছে টেবিলে। শারমিন চৌধুরীর পরিবারের সবাই এবং আয়শা চৌধুরী সবাই এখানে রয়েছে। শুধু সকালে লিমন আর রাকিব চলে গিয়েছে। আয়শা চৌধুরী ওনার পরিবার সহ সবাই চলে যাবে কালকে সকালে। তাদের লন্ডনে কোম্পানির দেখাশোনা করার মতন বর্তমানে কেউ নেই। আদিব থাকলে সবটা সামলে নিত, কিন্তু সেও এসেছে এই বিয়েতে। এখন সবাইকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। রুদ্রর পাশে গিয়ে বসেছে মেহেরিন। সে চাই না তার পার্সোনাল বিষয়টা নিয়ে কেউ চিন্তিত থাকুক।
সবাইকে বুঝাতেই চাইছে যে তাদের মধ্যে সবকিছুই ঠিক আছে। রাহাত বলল, আম্মু তুমি একটু পরে আমার রুমে আসো, আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছো। কি কথা রাহাত, এখানেই বলো। না আম্মু তুমি রুমে আসো। রাহাত খাবারটা শেষ করে রুমে চলে গেল। সবার খাওয়ার মধ্যে রুদ্র বলে উঠল, আমি 2 দিন পর কানাডা চলে যাচ্ছি। যেহেতু আমার সব কোম্পানি কানাডায়, সব প্রজেক্ট সেখানেই, তাই আমাকে খুব দ্রুত ফিরতে হবে। সবার মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র এই ডিসিশনের মানে কি? ইভান চৌধুরী বারবার সুলতানা চৌধুরীর মুখের দিকে তাকাচ্ছে। তার মনোভাব বুঝার চেষ্টা করছে সে কি সবটা জানে নাকি জানে না। তার মধ্যেই সুলতানা চৌধুরী অনেকটা রাগান্বিত হয়ে বলে উঠলেন, তুমি কানাডা চলে যাচ্ছ, যাও, আমরা বারণ করলেও তুমি শুনবে না। আমরা ভালোভাবে জানি জোরও করছি না তোমাকে থেকে যাওয়ার জন্য, তবে আমার একটা প্রশ্ন, শুধু আমার না সবারই একই প্রশ্ন, তোমার বউ মেহেরিন এর কি হবে? সুলতানা চৌধুরী ছেলের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আমি আমার বউয়ের দায়িত্ব নিতে চাই, তুমি বলো তাকে আমার সাথে যাওয়ার জন্য। সে যদি যেতে চাই আমি অবশ্যই তাকে নিয়ে যাব। এ কেমন কথা রুদ্র, যেতে চাই মানেটা কি? মেহেরিন তোমার বউ, ওর সকল দেখাশোনা করার দায়িত্ব তোমার। তুমি ছোট ছিলে, তোমার বয়স কম ছিল, তাই আমরা সবটুকু চেষ্টা দিয়ে ওকে একটু একটু করে বড় করে তুলেছি। এখন তোমাদের বয়স হয়েছে, সবটা বুঝতে শিখেছ। সুলতানা চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই মেহেরিন টেবিল থেকে ওঠে নিজের রুমে চলে যায়। সুলতানা চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না, সেখানে অনেক রিলেটিভ থাকায় চুপ হয়ে গেলেন। আনোয়ার আহমেদ এবং সিয়াম চলে এসেছে ঢাকা মেডিকেল হসপিটালে, অনেকক্ষণ আগেই এসেছে তারা। তার বোন পাশেই বসে কান্না করছে। ইমরানের এখনো জ্ঞান ফিরেনি, তবে তেমন কোনো সমস্যা হয়নি। অতিরিক্ত ব্যথায় শরীরে জ্বর এসেছিল, জ্বরের গোড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তবে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে আশা করা যায়। বিকেল 3টার দিকে জ্ঞান ফিরে ইমরানের। ব্যথার ইঞ্জেকশন দেয়াই এখন আগের থেকে অনেকটাই সুস্থ। কালকে রাতে যে পুলিশ প্রশাসন নিয়ে এসেছিল এখানে, তারা আবারও এসেছে, ডক্টর ফোন করে জানিয়ে দিয়েছে রোগীর জ্ঞান ফিরেছে। গুরুতরভাবে আহত করে রাস্তায় ফেলে গিয়েছিল পুলিশ, কেস হওয়াটাই স্বাভাবিক। ইমরানের মা তাড়াতাড়ি ছেলের কাছে গিয়ে জড়িয়ে ধরে আদর করতে লাগলো আর কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর পুলিশ গিয়ে জিজ্ঞেস করছে, এখন ঠিক আছেন আপনি? ইমরান, জি আমি এখন মোটামুটি ঠিক আছি। যারা আপনাকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে গিয়েছিল, আপনি কি তাদেরকে চেনেন? ইমরান বলল, মি। ইমরান, আপনি তাদেরকে চিনেন? তাদের মুখ দেখতে পেয়েছিলেন? ইমরান কিছুক্ষণ পর উড় করল আমতা আমতা করে। স্যার আমি চিনি না কাউকে, আমি কারোর মুখ দেখতে পাইনি। তারা আমাকে হয়তো পেছনে থেকে আঘাত করেছিল। ইমরান আর বেশি কিছু বলল না, মাথা ব্রেডে রেখে গা এলিয়ে দিল বিছানায়। ডক্টর সবার উদ্দেশ্য বললেন, প্লিজ আপনারা সবাই বাইরে যান, রোগীর রেস্টের প্রয়োজন। সবাই বাইরে চলে গেল। ঠিক মতন ইনফরমেশন না পাওয়ায় পুলিশ আর বেশি দূর এগোলেন না। আনোয়ার আহমেদ তার বোনের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসবেন। আজকে ছেলে আর ছেলের বউকে চৌধুরী বাড়িতে যেতে হবে, তাই আনোয়ার আহমেদ আর 1 মিনিটও দাঁড়ালেন না, সোজা চলে আসলেন বাড়িতে। ইমরান ব্রেডে গা এলিয়ে দিয়ে আনমনে হয়ে ভাবতেছে, তোকে পুলিশের হাতে তুলে দেয়ার মতন বোকামি আমি কখনোই করব না। তুই আমাকে মেরেছিস, তুই আমাকে চিনিস না, তোকে আমি সোজা উপরে পাঠিয়ে দিব। আমি তোকে ছাড়ব না রুদ্র, আমি দেখে নিব তোকে। ডক্টর এসে একটা ইঞ্জেকশন দিয়ে দিল ঘুমের। ঘুম থেকে উঠলেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। আগের থেকে এখন অনেকটাই সুস্থ। সুলতানা চৌধুরী রাহাদের রুমে গিয়ে ছেলের কাছে বসলেন। রাহাত কাজ করছিল কম্পিউটারে। তার মাকে দেখে কম্পিউটার বন্ধ করে মায়ের কাছে গিয়ে বসে, আম্মু, কি হয়েছে বাবা, কি বলবা বলো? আম্মু অনেকটাই নার্ভাস হয়ে বলল রাহাত, আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ। আরে আম্মু, তুমি তো আগে জিজ্ঞেস করো মেয়েটাকে দেখতে কেমন, বাড়ি কোথায়, কি করে? এত কিছু দিয়ে আমি কি করব? আমার ছেলের পছন্দ করছে, নিশ্চয় ভালো পরিবারের মেয়ে হবে। দেখতে যেমনই হোক তুমি তাকে পছন্দ করেছ, আমরা কেন না বলল। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো বাবা। রাহাত মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, আম্মু তুমি এত বেশি এক্সাইটেড হইও না, মেয়ের নাম শুনলে তুমি আমাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বাড়িতে থেকে বের করে দিবা। মানে মেয়েটাকে? রাহাত রাহাত মায়ের থেকে অনেকটা দূরত্ব নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তাকে এত দূরে যেতে দেখে সুলতানা চৌধুরী জিজ্ঞেস করলেন, দরজার কাছে কেন যাচ্ছ, আমার কাছে এসে বলো। আরে আম্মু, তুমি ঠিক ঝাড়ু দিয়ে পিটাবা তাই দূরে যাচ্ছি, যেন এক দৌড়ে বাড়ির বাইরে চলে যেতে পারি।
রাহাত দুষ্টুমি বন্ধ করো, বলো তাড়াতাড়ি, বাইরে অনেক কাজ আছে আমার। আসলে আম্মু তোমার অতি নিকটের আত্মীয়, আমার আব্বুর ছোট শালি, তোমার ছোট বোন, আমার শ্বশুর শাশুড়ির এক মায় মেয়ে শিমু। রাহাদের কথাই অনেকটাই অবাক হলেন সুলতানা চৌধুরী, তার বোনের মেয়ে। সে কি বিয়ে দিতে রাজি হবে এই বাড়িতে? মেয়েটা বাইরে থেকে পড়াশোনা করেছে। সুলতানা চৌধুরীকে চুপ করে থাকতে দেখে রাহাত বলল, তুমি খুশি হও নি আম্মু? সুলতানা চৌধুরী কোনো কথা না বলে রুম থেকে চলে গেলেন। রাহাত পেছনে থেকে ডাকল, কিন্তু সুলতানা চৌধুরী আর কোনো হুড় করল না। তাই দেখে রাহাত অনেকটাই মন খারাপ করে বসে রইল। সিয়াম আর তার বাবা আনোয়ার আহমেদ বাড়িতে পৌঁছেছে বিকেল 5টায়। সিয়াম তাড়াতাড়ি করে বাড়িতে প্রবেশ করল। সিনহা নিজের রুমেই ছিল, সিয়ামকে কয়েকবার কল করেছিল, কিন্তু সে ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। সিয়াম নিজের রুমে প্রবেশ করে, সিয়ামকে দেখে সিনহা ওঠে বসে। সিনহা তাড়াতাড়ি করে নিচে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে সিয়ামকে দিল। সিয়াম ডকডক করে পুরো গ্লাসের পানিটা শেষ করল। সে অনেকটাই ক্লান্ত। সিনহা বলল, আপনি গোছল করে নিন, আপনার অনেকটাই ভালো লাগবে। সিয়াম বিছানা থেকে উঠে সিনহাকে একটা শক্ত করে চুমু খেয়ে নিল। তারপর বলল, কত মিস করেছি তোমাকে জানো তুমি। সিয়াম সাহেব, সব জানবো, আগে আপনি ফ্রেশ হয়ে নিন। সিনহা সিয়ামকে ঠেলতে ঠেলতে পাঠালো ওয়ারুমে। সিয়াম ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসো একসাথে গোসল করি বউ। কোনো প্রয়োজন নেই, আমি গোছল করে নিয়েছি, আপনি করেন। এই বলে সিনহা ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। সিয়াম ফ্রেশ হয়ে এসে সিনহাকে রেডি হতে বলে। তারা আজকে চৌধুরী বাড়িতে যাবে। সিনহা খুব খুশি হয়ে যায়। তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে নেই সিয়াম, আর সিনহা রেডি হয়ে আসে নিচে গাড়িতে। সিয়াম ডাইভিং করছে, পাশের সিটে বসে আছে সিনহা। চৌধুরী পরিবারের সকল মেয়েরা মিলে রান্নাঘরে রান্না করছে, নতুন জামাই আসবে বলে কথা। মনি, ইমা, শিমু সবাই মিলে বিভিন্ন রকমের নাস্তা রেডি করছে। মেহেরিন সুলতানা চৌধুরীর হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছে। রিমা আরিফকে কল করেছিল বিকেলে, তারা আজকে দেখা করবে বলে একটা রেস্টুরেন্টে যায়। তারা পাশাপাশি চেয়ারে বসে আছে। আরিফ বারবার তাকিয়ে দেখছে রিমাকে। বেশ ভালো লাগে তার রিমাকে। আচ্ছা মিস রিমা, একটা কথা বলবো? জি বলুন আরিফ সাহেব। আই লাইক ইউ। রিমা কিছু না বলে সোজা মাথা নিচু করে ফেলল। সে আর এখানে 1 মিনিটও থাকবে না। তার উঠে যাওয়া দেখে আরিফ রিমার হাত টেনে ধরল। কি হলো মিস? রিমা কিছু বলছেন না যে? আরিফ সাহেব হাতটা ছাড়ুন, মানুষ দেখছে। আরও অনেকটা উত্তেজিত হয়ে বলল রিমা, প্লিজ হাতটা ছাড়ুন। রিমা কোনো রকম আরিফের থেকে হাতটা সরিয়ে নিল। সে চলে যাবে তাই বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। পেছনে পেছনে আরিফ আসছে। কয়েকবার ডাকলো রিমাকে, সে কোনো হুড় দেওয়ার প্রয়োজন মনে করল না। আরিফ একটু দ্রুত হেঁটে রিমার সামনে গিয়ে দাঁড়াল। আরিফ সাহেব সরে দাঁড়ান, আমাকে বাড়ি যেতে হবে। আমাকে আটকানোর চেষ্টা করবেন না মিস রিমা। আপনি আপনাকে আটকানোর চেষ্টা করছি না আমি, আপনি শুধু আমার প্রশ্নের আনসারটা দিয়ে যান। রিমা অনেকটা মাথা নত করে ফেলল, চোখের কোণে গেসে নোনা পানি। অনেকটাই আবেগপ্রবল হয়ে বলল রিমা, আমি এনগেজড, আমার বিয়ে ঠিক হয়ে আছে। হয়তো সামনের মাসে আমার বিয়েটাও হয়ে যাবে। রিমা আর কোনো কথা না বলে আরিফের পাশ কাটিয়ে একটা রিকশা দাঁড় করিয়ে চলে গেল। আরিফের কাজ সবটা স্বপ্নের মতন মনে হচ্ছে। আরিফ রাস্তার নির্জন পাশ দিয়ে হেঁটে চলেছে। সে কি করে বুঝাবে রিমাকে ঠিক কতটা পছন্দ তার? যদি আপনাকে পেয়ে যাই মিস রিমা, তাহলে হয়তো আবার নতুন করে বাঁচতে শিখে যাব। সিয়াম সিনহা চলে এসেছে চৌধুরী বাড়িতে। আসতে বেশ রাত হয়েছে। তাদের উপরে থাকার ব্যবস্থা করা হয়েছে। তারা ফ্রেশ হয়ে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে কথা বলছে। সিনহার পরিবারের সবাই অনেকটাই দুঃখ প্রকাশ করলেন হঠাৎ ইমরানের আহত দুঃসংবাদ শুনে। মেহেরিন বারবার রুদ্রর দিকে তাকালো রুদ্রর মনোভাব বুঝার জন্য। সে ভেবেছিল হয়তো রুদ্র প্রকাশ করে দিবে ইমরানের বিষয়ে যে তাকে আহত করেছিল রুদ্র নিজেই। কিন্তু তার কোনো হেলদুল নেই, সে চুপ করে বসে বসে কম্পিউটার চালাইতেছে। সুলতানা চৌধুরী তার বোন আয়শা চৌধুরী কাছে গিয়ে বসলেন। বাড়িতে সবাই উপস্থিত, সবাই রাতের খাবার খাবে কিছুক্ষণ পর। মনি, শিমু, ইমা একসাথে মনির রুমে শুয়ে আছে, টিভি দেখছে। নতুন একটা হিন্দি মুভি রিলিজ হয়েছে, সেটাই দেখছে শুয়ে শুয়ে। সিয়াম আসাতে সবাই তার সাথে কথা বলছে। সিয়ামের পাশেই বসে আছে রাহাত, কিছুটা খারাপ করে। দুপুর থেকে সুলতানা চৌধুরী রাহাদের সাথে আর কোনো কথাই বলেনি। ইভান চৌধুরী তার সালি আয়শা চৌধুরীকে বললেন, শোনো আয়শা, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে আর আমাদের জন্য সুসংবাদ। কি দুঃসংবাদ দুলাভাই?
তোমার ঘরের পরীটাকে আমরা আমাদের ঘরের ছোট পরী করে নিতে চাই। কি বলছেন? আমি ঠিকই বলছি আয়শা, আমার ছোট ছেলে রাহাদের সাথে তোমার মেয়ের বিয়ে কথা বলছি আমি। আমার অবশ্যই তোমার মতামতের প্রয়োজন। তুমি আর তোমার পরিবার মিলে সিদ্ধান্ত নাও, তারপর আমাকে জানাও। কিন্তু কিন্তু বলে কিছু হয় না, আশা করি আমার অনুরোধ তুমি রাখবে। রাহাত তার বাবার দিকে তাকিয়ে আছে। সে তো ইভান চৌধুরীকে কিছুই জানায়নি, তাহলে কি আম্মু বলল? বাড়ির সবাই অনেকটাই অবাক হলো। কালকে সিনহার বিয়ে হলো, মা আজকেই কিনা রাহাদের বিয়ের কথা তুলছে। আপনাদের সিদ্ধান্তকে আমি যথেষ্ট সম্মান করি। আপনাদের মুখের উপর না বলার সাহস আমার কখনো হবে না, আর আমি কখনো চাই না এই সুযোগটা আমার জীবনে আসুক। সিনহা মনির মতোই শিমুও আপনাদের একটা মেয়ে। আমি অবশ্যই আশা করি আপনারা ভালো কিছু ভেবে এই ডিসিশন নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। আর আমি জানি আমার মেয়ে কখনো আমার উপরে কথা বলবে না। কিন্তু আমরা তো কালকে লন্ডন চলে যাব দুলাভাই। আমি এই মুহূর্তেই চাইছি না বিয়ের কোনো রকম ব্যবস্থা করতে। আমি শুধু চাইতেছি এনগেজমেন্ট করে রাখতে। তারপর মাসখানেক পর অনুষ্ঠানের আয়োজন করা হবে। তুমি কি বলো? আপনি যেটা ঠিক মনে করছেন সেটাই হোক। রাহাদের খুশিকে দেখে তার ইচ্ছে করছে এই মুহূর্তে তার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে কয়েকবার ধন্যবাদ জানাতে। শিমু এখানে ছিল না, তাই সে নিজের বিয়ের বিষয়ে কিছুই জানতে পারল না। পারভিন চৌধুরী গিয়ে মিষ্টি নিয়ে আসলেন সবার জন্য। সবাই একসাথে খেতে বসেছে। পাশে দাঁড়িয়ে সুলতানা চৌধুরী নতুন জামাই সিয়ামকে সবকিছু তুলে দিচ্ছে। সিনহাও বসেছে সিয়ামের পাশে। সিনহা মেহেরিনকে দেখছে। আসার পর থেকে তাদের কথা হয়নি। সিনহা আসার পর অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল। তবে খাওয়া শেষ করে অবশ্যই মেহেরিন এর সাথে কথা বলবে। মুভি দেখতে দেখতে অনেকটা আবেগপ্রবল হয়ে কাঁদতেছে সবাই। রাহাত সোজা উপরে মনির রুম থেকে শিমুকে টেনে ছাদে নিয়ে গেল। মনি আর ইমা শুধু দেখছিল হ্যাঁ করে। রাহাত ভাই, ছাড়ুন, ওরা কি মনে করবে? রাহাত কোনো কিছুর উড় না দিয়ে শিমুকে ছাদে নিয়ে গেল। আমি কিন্তু আম্মুকে ডাকবো, ছাড়ুন বলছি। না ছাড়লে কি করবি? বলবো আপনি এখানে আমাকে জোর করে ধরে নিয়ে এসেছেন, ছাড়ুন আমার হাত, আমি নিচে যাব। ব্যথা পাচ্ছি রাহাত ভাই। আজকে যত ভাই ডাকার আছে ডেকে নে, কালকে থেকে ডাকলে খবর আছে? কেন কালকে ডাকলে কি হবে? ভাইকে তো ভাই ডাকবো, তাই না? কালকের পর থেকে আর এই সুযোগটা তুই পাবি না, আজকেই বরং মন প্রাণ দিয়ে ডেকে নে। রাহাত ভাইয়ের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? হঠাৎ করে এসব কি বলছে, আর কেনই বা বলছে? কালকে সকালে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। খুশিতে গদ গদ হয়ে আবার আমাকে জড়িয়ে ধরতে আসিস না। মানে? কিছুই না, যা ঘুমা গা। রাহাত আর কিছু না বলে নিজের রুমে চলে আসে। শুধু আজকের রাতটাই মেহেরিন রুদ্রর সাথে এক রুমে থাকবে, তারপরের দিন থেকে সে নিজের রুমে চলে যাবে। এই রুমে তার একদম ভালো লাগে না, অস্তিত্ব লাগে। মেহেরিন বিছানায় শুয়ে ফোন দেখছিল। সিহনা নক করে রুমে আসলো। রুদ্র সিয়াম একসাথে ছাদে আছে। তোদের মধ্যে সব ঠিক আছে? রুদ্র, তোকে দেখতে এতটা অস্বাভাবিক লাগছে কেন? হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আমি কানাডা চলে যাচ্ছি 2 দিন পর। মানেটা কি? তুই না বললি আর কানাডা ফিরবি না, বাকিটা জীবন দেশেই কাটিয়ে দিবি? যার জন্য এত কিছু সে বুঝতেই পারলো আমাকে, তাই আমি ঠিক করে নিয়েছি চলে যাব, আর থাকবো না এখানে। রুদ্র, বোঝার চেষ্টা কর, তুই ওর জন্য যা করেছিস সেটা আমরা জানি, তোর পরিবার জানে। মেহেরিন ভাবি তো কিছু জানে না? আমার মনে হয় ভাবিকে সবটা জানানো উচিত। কেন জানাতে হবে তাকে? সে কি কখনো খোঁজ করেছে এসবের? কখনো জানতে চেয়েছে কেন আমি 10টি বছর তার থেকে দূরে সরেছিলাম? সে যদি আমার কাছে জানতে চাইতো আমি অবশ্যই তাকে বলতাম। সিয়াম আর কথা বাড়ালো না, দুজন একসাথে বসে বসে সিগারেট খাচ্ছে। সিয়াম, তুই রুমে যা। তুই যাবি না? তুই যা, আমি আসতেছি। রুদ্রর খুব খারাপ করছে। তাকে কাল সত্যিই চলে যেতে হবে। এই ছোট্ট জীবনে খুব করে চেয়েছিলাম তোমাকে। আজ তো মনে হচ্ছে পেয়েও আবার নতুন করে হারিয়ে ফেললাম তোমাকে। তোমার মনে আমার জন্য মায়া ভালোবাসা কিছুই নেই। আমি আজ অনেক বেশি শূন্য বউ। তোমাকে ছাড়া আমি অপূর্ণ। রুদ্র মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আপন মনে গুন গুন করে গান গাইলে লাগলো। ভালোবাসা কেন এত অসহায় বুকে? প্রেম মনে আশা নিভে যায় এই প্রথে। আজও আছি একই সাথে, কাল যদি মাঝ প্রথে দূরে যেতে হয় প্রিয়া রে প্রিয়া। রে কাঁদে মন কাঁদে হীরা রে। রুদ্র নিজের রুমে চলে গেল। মেহেরিন বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। রুদ্র সোজা বিছানায় আরেক পাশে গিয়ে শুয়ে পড়ল। মেহেরিন মেহেরিন গুম গুম কণ্ঠ বলল, হ্যাঁ বলুন, শুনছি।
তুমি আমাকে ভালোবাসো না? আজ হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি খুব জানতে ইচ্ছে করলো তাই আর কি। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তুমি আমার সাথে কানাডা যাবে? মেহেরিন একটু একটু ঘুমে চোখ লেগেছিল এতক্ষণ রুদ্রর এমন কথাই। ঘুম তো দূরের কথা, সোজা উঠে বসে পড়ছে, নিজের দুহাত রুদ্রর কপালে ঠিকে বলে, আপনার শরীর খারাপ করছে নাকি জ্বর টর এসেছে? অনেকটাই অবাক হয়ে প্রশ্ন করল রুদ্রকে। রুদ্র নিজের কপাল থেকে মেহেরিনের হাত নামিয়ে নিজের বুকের কাছে নিয়ে বলল, যাবে আমার সাথে? তোমার খেয়াল রাখবো, আমি অনেক যত্ন করব তোমার। 10 বছরের সব ভালোবাসা তোমাকে নতুন করে নতুনভাবে পরিপূর্ণ করে দিব। আমাকে একটা সুযোগ দাও। মেহেরিন রুদ্রর বুকে থেকে নিজের হাত সরিয়ে নেই। অসম্ভব, আপনি আবেগ বলছেন এসব? কালকে সকালে দেখবেন সব আবেগ কেটে গেছে আপনার। রুদ্রর ঠান্ডা মেজাজটা নিমিষেই আবার গরম হয়ে উঠেছে। রুদ্র দাঁতে দাঁত কিরমির করতে করতে বলল, তাহলে তুই যাবি না আমার সাথে? কখনোই না। আপনাকে যেমন প্রয়োজন আপনার কোম্পানির, ঠিক তেমনই আমার কোম্পানিরও প্রয়োজন আমাকে। এত কঠোর পরিশ্রমের কোম্পানিগুলোকে রেখে আপনি ভাবলেন কি করে সব ছেড়ে আমি আপনার কাছে চলে যাব? আপনি 10 বছর আগে ফিরে যাচ্ছে কেন? যেই মেয়ে আপনার কথাই উঠত বসত সে নই আমি আজ, তার মাঝে অনেক পরিবর্তন। কথার মাঝেই রুদ্র মেহেরিনের চুলে মুঠি শক্ত করে ধরে নিজের কাছে আনে। তাহলে কি এখন সব বাদ? সবার আগে তোর কোম্পানি আর তোর বিজনেস? মেহেরিন নিজের চুলে থেকে রুদ্রর হাত সরাতে সরাতে বলল, হ্যাঁ, আমার কোম্পানি আর বিজনেস সবার আগে। আমি রুদ্র চাইলে 1 মিনিটও সময় লাগবে না তোর সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিতে। আপনি এটা কখনোই করবেন না। কারণ আপনি নিজে আমাকে বলেছিলেন আপনার বউ হওয়ার জন্য আমার কি কি যোগ্যতা আছে। মেহেরিন বাঁকা হেসে প্রশ্ন ছুড়ল রুদ্রর দিকে, আজকে তো আমার সব যোগ্যতাই আছে একজন মেয়ে হয়েও, তাহলে আপনার কি যোগ্যতা আছে মি চৌধুরী সাহেব? রুদ্র মেহেরিনের চুলে থেকে হাত ছাড়িয়ে বলল, তেমন কোনো যোগ্যতা নেই বউ, শুধু 10-12টা কোম্পানি, কানাডায় 5টা বাড়ি আর 2টা হেলিকপ্টার আর 4টা গাড়ি আছে। সব শেষে যে যোগ্যতা আছে তোমার কোম্পানি, আমি তুড়ি মেরে শেষ করে দিতে পারি, 1 সেকেন্ডে তোমাকে নিজের করে নিতে পারি, তুমি চাইলে প্রমাণ সহকারে নিতে পারো। দরকার নেই। এই বলে মেহেরিন পাশ ফিরে শুয়ে পড়ল। সকাল সকাল সবাই উঠেছে ঘুম থেকে। সকালের আয়শা চৌধুরীর পরিবারে সহ সবাই চলে যাবে। আর রাতের দিকে রুদ্র চলে যাবে। সকালে সবাই সহ পরিবারে বসে আছে। ইভান চৌধুরী কফি খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। মেহেরিন আর সিনহা মিলে শিমুকে গোলাপি রঙের শাড়ি পরিয়ে দিল। আপু ভাবি, তোমরা আমাকে শাড়ি কেন পরাইতেছ সকাল সকাল? কোথায় যাব আমরা? মেহেরিন আর সিনহা হেসে ফেলল শিমুর কথা শুনে। সে কি শিমু, তুমি কি কিছু জানো না? না তো ভাবি, কি হয়েছে বলো তো? নিচে গেলেই জানতে পারবে। শিমু ভাবনার অতলে হারিয়ে গেল। কি হয়েছে, কেন শাড়ি পরালো, কোথায় যাব? পর মুহূর্তেই মনে পড়ে রাহাদের সারপ্রাইজের কথা। কি নিয়ে সারপ্রাইজ দিবে আজকে? তার তো জন্মদিনও না। ভাবতে ভাবতে মেহেরিনের ডাকে ভাবনা থেকে বের হলো। কি ভাবছো বলতো, নিচে চলো, সবাই অপেক্ষা করছে। আমার জন্য সবাই কেন অপেক্ষা করছে বলো না আপু, কি হয়েছে? মেহেরিন আর সিনহা কিছু না বলে সোজা নিচে নিয়ে আসে। সত্যি সত্যি সবাই অপেক্ষা করছে তার জন্য। আজকে কি তাহলে কোনো স্পেশাল দিন? ইভান চৌধুরী বলল, আজকে থেকে আমার নতুন করে আরেকটি মেয়ে হলো। রফিক চৌধুরী পাশে থেকে বলল, তাই বলে ভাই, এই বয়সে আবার আরেকটা মেয়ে, কি লজ্জা। রফিক চৌধুরীর কথাই সবাই একসাথে অট্ট হাসিতে মেতে উঠে। তাতে করে বেশ বিরক্ত হয় ইভান চৌধুরী। ক্ষিপ্ত হয়ে বলল, লজ্জা শর্মের মাথা খেয়ে নিয়েছ নাকি? আমি আমার ছেলের বউয়ের কথা বলছি। তাহলে তুমি সেটা বলো যে আমাদের রাহাদের বউ তোমার মেয়ে, তা না বলে মেয়ে মেয়ে করছো। রাহাত শিমুকে দেখছে গোলাপি টকটকে একটা শাড়ি পরছে, তার মুখ দেখে স্পর্শ বোঝা যাচ্ছে সে আগা ঘোড়া কোনো কিছুই জানে না। আর রাহাত নিজের ভ্রু নাচিয়ে বলতে চাইলেও কেমন লাগলো সারপ্রাইজ। শিমু দৌড়ে নিজের মায়ের কাছে গেল আর জিজ্ঞেস করল, আম্মু, আমি কিছুই বুঝতে পারছি না। আজকে তোমার এনগেজমেন্ট? আমরা সবাই মিলে তোমার বিয়ে ঠিক করেছি রাহাদের সাথে। শিমু কিছুটা মন খারাপ করে বলল, আমার বিয়ে, অথচ আমি নিজেই জানি না। শিমু অনেকটাই অবাক হয়ে রাহাদের দিকে তাকালো। তাহলে কালকে এর জন্যই বলল, যত খুশি ভাইয়া ডেকে নে। আর সুযোগ কিন্তু তুই পাবি না। রাহাত শিমু এর দিকে তাকিয়ে হাসতেছে। ইভান চৌধুরী শিমুকে নিজের কাছে ডাকলেন, সাথে রাহাতকেও। রাহাত কালকে রাতে গিয়ে একটা ডায়মন্ডের রিং নিয়ে এসেছে। ইভান চৌধুরী রাহাতকে বলল রিংটা পরাতে। রাহাত রিং পরানোর জন্য শিমুর বেশ কাছে দাঁড়িয়ে আছে। শিমু নিজের হাতটা সামনের দিকে এগিয়ে দেয়। রাহাত রিং পরাতে যাবে, তখনই শিমু চট করে রাহাত ভাই বলে ডাকে।
রাহাত কপাল কুঁচকে বলল, লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। যদি আবার ও রাহাত ভাই বলে ডাকি আপনাকে তাহলে কি হবে? বাড়িতে যে 1 মাস সময় নিয়েছে বিয়ের প্রোগ্রাম করার জন্য, আমি ওই সময়টাও কাউকে দিব না, তুলে নিয়ে গিয়ে সোজা বিয়ে করে ফেলবো, তারপর বুঝাবো ভাইয়া ডাকার মজা। শিমু কিছুটা লজ্জা পেয়ে মাথা নত করে ফেলল। তার সামনে পরীক্ষা, তাছাড়া কিছুক্ষণ পর চলে যাবে লন্ডনে। এখন সে কোনোভাবেই আর ভাইয়া ডাকবে না। দরকার হলে অনেক বেশি ডাকবো, তবে ফোনে সামনে না। 1 বার 1000 বার ডাকবো ফোনে, তখন দেখা যাবে কি করতে পারেন আপনি। রাহাত। রাহাদের কথাই ভাবনা থেকে বেরিয়ে এলো শিমু। ডাকিস না কেন, ডাক আরেকবার ভাইয়া। এখন আমার মুড ভালো না, তাই ভাইয়া ডাকলাম না, নয়তো ডাকতাম। আপনি ভাববেন না যে আমি ভয় পেয়ে ডাকতেছি না। সুলতানা চৌধুরী শিমুকে কাছে নিয়ে বললেন, খুব তাড়াতাড়ি চৌধুরী বাড়িতে আসার প্রিপারেশন নাও মা। আমরা খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের কাছে নিয়ে আসব। সবাই একসাথে নিজেদের খাওয়া শেষ করলেন। আদিব নিচে গাড়িতে অপেক্ষা করছে শিমু আর আয়শা চৌধুরীর জন্য। তাদের 11টায় ফ্লাইট, তাদের এখনই বের হতে হবে। শিমু নিজের খেয়াল রাখবে সব সময়, তুমি খুব তাড়াতাড়ি, তোমাকে আমি আমার করে নিব। ঠিক আছে, আপনিও নিজের খেয়াল রাখবেন। শিমু খাওয়া শেষ করে রাহাদের রুমে ছিল এক্ষণ। কালকে রাতেই তার সব কাপড় সে গুছিয়ে রেখেছিল, সেগুলো গাড়িতে নিয়ে রেখেছে আদিব। রাহাদকে বিদায় জানিয়ে চলে আসে নিচে, সেখানে সবাই ছিল। মেহেরিন সিনহা মনি একসাথেই ছিল। শিমু তাদের কাছে গিয়ে বলল, খুব মিস করব তোমাদের। চিন্তা করো না শিমু, আর বেশি দিন মিস করতে হবে না, কবে দেখবে হঠাৎ করে আমার দেবর চলে গেছে লন্ডনে তোমাকে আনতে। আজ আসি ভাবি, ভালো থাকবেন। সবাইকে বিদায় দিয়ে গাড়িতে গিয়ে বসল। গাড়ি চলছে নিজ গন্তব্যে। ইমরান এখন আগের থেকে অনেকটাই সুস্থ। সে চারদিকে খোঁজ লাগিয়ে রেখেছে রুদ্র কোথায় যাচ্ছে, কি করছে। যে কোনে মূল্যে হোক তাকে শেষ করে দিতেই হবে। ইমরানের অ্যাসিস্ট্যান্টের একজন এসে খবর দিল, ভাই আজকে রুদ্র ভাই বাংলাদেশ থেকে চলে যাইতাছে। 11টায় ফ্লাইট। ঠিক আছে, তুই যা, সব কিছু রেডি কর। আজকে যেভাবেই হোক ওকে শেষ করতে হবে। দুপুর ঘড়িয়ে বিকেল, মেহেরিন ছাদে পানি দিচ্ছে গাছে। সে প্রতিদিন পানি দেই। আজকে গাছে নতুন নতুন কয়েকটা ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। সে পানি দেয়া শেষ করে ছাদের এক পাশে বসে আছে। দিনের শেষ সূর্যোদয় তলিয়ে যাচ্ছে অন্ধকারে, তা দেখছে বসে বসে। মনিও ছাদে গিয়ে মেহেরিনের পাশ ঘেঁষে বসল। চৌধুরী পরিবারের সবাই বসে আছে একসাথে। রুদ্র নিজের মায়ের পায়ের কাছে গিয়ে বসে আছে। সবার চোখে পানি। কেউ চাই না রুদ্র দেশ ছাড়ুক, তবুও তাকে যেতে হবে। রুদ্র সুলতানা চৌধুরীকে আঁকড়ে ধরে কাঁদছিল। আম্মু, আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়তে চাই না। ও বুঝতে পারে না কেন আমার ভালোবাসা। আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আম্মু। আজকাল আমার ওকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কেউ না জানুক আম্মু, তুমি তে জানো আমি ঠিক কতটা চাই ওকে। ওর জন্য গত 10টি বছর ধরে আমি আমার পরিবার প্রিয়জনদের ছেড়ে আছি। আমি ভেবেছিলাম সব কিছু হয়তো নতুনভাবে হবে, কিন্তু দেশের আসার পর ওর মনে আমার জন্য যে ঘৃণা আমি দেখতে পেয়েছি, তা হয়তো সারা জীবনেও শেষ হবে না। আমি ওর চোখে আমার প্রতি ঘৃণা আমি সহ্য করতে পারছি না আম্মু। ছেলের আত্মনাতে পুরো চৌধুরী পরিবারের শক্ত মানুষগুলো নরম হয়ে গেছে। তাদের কলিজা ফেটে যাচ্ছে। এই বয়সে এসে ছেলের জন্য এত আহাজারি সহ্য করতে হবে, কেউ তা ভাবেনি। সবার চোখে পানি। সুলতানা চৌধুরী অনেকটাই শক্ত হয়ে বললেন, রুদ্র শান্ত হও, আমরা কথা বলি। মেহেরিন এর সাথে গত 10 বছরে কি হয়েছে ও কিছুই জানে না। তুমি বারণ করেছিলে বলে আমরা কিছুই জানাইনি, আজকে সময় হয়েছে বাবা। কেন প্রয়োজন নেই আম্মু, যে জানতে চাই না তাকে কোনো প্রয়োজন নেই জানানোর। তুমি সব ব্যবস্থা করো, আমি চলে যাব আম্মু। রুদ্র আর 1 মিনিটও দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। ইভান চৌধুরী অনেকটা রাগান্বিত হয়ে বলল, সুলতানা তুমি মেহেরিনকে সবটা জানাও। রুদ্রর ছেলে মানুষ, বয়স কম, তুমি মেহেরিনকে জানাও, আমি আদেশ করছি। আমি এই বয়সে এইগুলো সহ্য করতে পারবো না। আরিফ একটু পরে রুদ্রর রুমে গেল। আসবো স্যার? হ্যাঁ আসো আরিফ। স্যার, এখানে আরও 2 দিনের মতন থাকতে হবে। কোম্পানির কিছু কাজ রয়েছে, যেগুলো রেখে গেলে হয়তো সপ্তাহের মধ্যে আবার আসতে হবে। এখন কি করব? তুমি বরং একটা কাজ করো, তুমি এই দিকের সব সামলে 2 দিন পর আসো, আমি রাতে চলে যাচ্ছি। লিমন অনেকবার কল করেছিল কালকে থেকে। সব বুঝিয়ে দিয়ে ওর আবার দেশে ফিরতে হবে। আমাকে ইমার্জেন্সি যেতেই হবে। আরিফ আর কিছু না বলে সম্মতি জানালো। ঠিক আছে স্যার। কথা শেষ করে আরিফ নিজের রুমে চলে আসে।
তার কম্পিউটার নিয়ে বসে যেকোনোভাবে হোক তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আজকে মেহেরিন রুদ্রর রুমে যায়নি, নিজের রুমেই শুয়ে আছে। মাথা ঝিমঝিম করছে তাই। রাত 10টা, বাড়ির প্রত্যেকটা মানুষ জেগে আছে, শুধু ঘুমিয়ে গেছে মেহেরিন। সিনহা অনেকবার চেষ্টা করেছিল মেহেরিনকে ডাকার, রুদ্রর করা নিষেধ। ওকে ডাকার কোনো প্রয়োজন নেই। সবাইকে বিদায় দিয়ে নিজের কালো মার্সিডিস নিয়ে বের হলো এয়ারপোর্টের উদ্দেশ্য। সাথে রাহাত, মৃদুল, আরিফ যেতে চেয়েছিল। রুদ্র কাউকে সাথে নিতে রাজি নয়, সে একাই যেতে পারবে। কিছু দূর যাওয়ার পর রুদ্রর গাড়ি হঠাৎ করে একটি ট্রাকের সাথে বাড়ি খেয়ে উল্টে যায়। রাত প্রায় 11:30, তখন হঠাৎ করে ঘুম ভাঙে মেহেরিনের। নিজের বিছানার উপর পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে এক পলক সময় দেখে নিল। এত রাত হয়ে গিয়েছে অথচ সে বুঝতেই পারেনি, তাই সে চটপট উঠে ফ্রেশ হয়ে নেই। সে তো রাতের খাবারটাও খায়নি আজকে কেউ কি তাকে ডাকেনি, তাছাড়া আজকে রুদ্র চলে যাবে কানাডা। তাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে। মেহেরিন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নিচে চলে গেল। সে নিচে এসে রীতিমতো অবাক হয়ে গেল। পরিবারের সবাই জেগে আছে, কেউ ঘুমায়নি। মেহেরিন ভালোভাবে চোখ ঘুরিয়ে খুঁজে রুদ্রকে, তাকে কোথাও দেখতে পাচ্ছে না। তাহলে রুদ্র কোথায়? তাকে না জানিয়ে কি তাহলে চলে গেল? ভাবতেই কালো মেঘের নাই বর্ণ ধারণ করল ধবধবে সাদা মুখখানায়। সে এক অতল ভাবনায় ডুবে আছে। মনি মেহেরিনকে দেখে বলে, ভাবি তুমি কখন উঠেছ? জানো রুদ্র ভাই। মনি কথা শেষ হওয়ার আগেই সিনহা বলল, কি হচ্ছে এসব? মনি নিজের রুমে গিয়া ঘুমা যায় এখান থেকে। সিনহার কথাই মনি অনেকটাই দুঃখ পেল, সে অতি দ্রুত সেখান থেকে চলে গেল। মেহেরিন কিছুই বুঝতে পারছে না মনি কি বলতে চেয়েছিল, আর সিনহাই বা বলতে দিল না কেন। মেহেরিন সুলতানা চৌধুরীর কাছে এসে প্রশ্ন করল, আম্মু রুদ্র কই? সুলতানা চৌধুরীর মুখে কেন ওর নেই, সে চুপ করে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আসে। মেহেরিন আবারও জিজ্ঞেস করল, আম্মু ওর দিচ্ছ না কেন, রুদ্র কোথায়? সিনহা অনেকটাই রেগে গিয়ে প্রশ্ন করল, ভাবি তোমার ভাইয়াকে কি দরকার? মেহেরিন বেশ বিরক্ত হলো সবার উপর। অনেকটা রাগান্বিত আর জিদ দেখিয়ে বলল, সবাই আমার সাথে এই রকম ব্যবহার করছে কেন? আমার ভুল কি? কি করেছি আমি? সুলতানা চৌধুরী অনেক শক্তপোক্ত একজন মানুষ। সে কখনোই চাই না এইখানে ছোট বড় কারো সামনে কেন কথা বলে ছোট করা হোক মেহেরিনকে। তাই সে উঠে দাঁড়িয়ে মেহেরিনের হাত ধরে নিয়ে সোজা রুদ্রর রুমে গেলেন, সাথে গেল সিনহা। আম্মু কি হয়েছে? আমার হাত ছাড়ো, বলো না কি হয়েছে। রুদ্র কোথায়? সুলতানা চৌধুরী কোনো কথা না বলে বরং রুদ্রর ঘরে প্রবেশ করার সাথে সাথে মেহেরিনের হাত ছেড়ে দিল। এই ঘরে কি? আমাকে এখানে নিয়ে আসলে কেন? রুদ্র কোথায়? তোমার এখনো বুঝতে অসুবিধা হচ্ছে ভাবি? ভাইয়া চলে গেছে আমাদের সবাইকে রেখে। তুমি যেন আরও ভালোভাবে বাঁচতে পারো তার জন্য। মানে? সুলতানা চৌধুরী মেহেরিনের দুহাত করে দরে বলে, কেন করলে মা এমন? আমার ছেলেকে একটা সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? আমার ছেলেটা বড্ড একা, আমি তাকে শত চেষ্টার পরও আমার কাছে রাখতে পারিনি। মেহেরিন নিজের শাশুড়িকে বলল, আমি তাকে কি সুযোগ দিব আম্মু তুমি বলো? আমি যদি তোমার ছেলেকে ছাড়া তার বাড়িতে 10টি বছর অপেক্ষা করতে পারি, সে কেন আমাকে ভালোবাসে 10 দিন অপেক্ষা করতে পারল না? বলো আম্মু, কারো কোনো ওর নেই? মেহেরিন ফ্লোরে বসে ফোপাতে ফোপাতে লাগল। সুলতানা চৌধুরী মেহেরিনের হাত ধরে উপরে তুলে বলল, রুদ্র তোমার জন্য এই চিঠি রেখে গেছে। সুলতানা চৌধুরী আর কোনো কথা না বলে চলে আসলেন। মেহেরিন কাছে গিয়ে বসল। সিনহা, জানো ভাবি, তুমি শুধু আমার ভাবি না, আমার বোন, আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। শুধু আমি না, সবাই তোমাকে অনেক ভালোবাসে। ভাইয়ার রেখে যাওয়া এই চিঠিতে তুমি অনেক কিছুর ওর পেয়ে যাবে। তারপর হয়তো তোমার ঘৃণাকে দূরে ঠেলে দিয়ে ভাইয়াকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে। কিন্তু আজ অনেক দেরি হয়ে গেল ভাবি। ভাইয়া অনেকটা আক্ষেপ নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে। এটা নাও ভাবি। কি এটা? ভাইয়ার সব ধরনের পার্সোনাল রুমের চাবি। সিনহা এই বলে নিজের চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল। যে মানুষ নিজের রুমে অন্য কারো প্রবেশ পছন্দ করেন না, সে কিনা তার পার্সোনাল সব কিছু দিয়ে গেছে, কিন্তু কেন? রুদ্রর গাড়ি চলছিল নিজ গতিতে, অনেক ভাবনারা হুট করে জেগে বসে আছে। সে অনেকটাই আনমনে গাড়ি চালাচ্ছিল, তার ভাবনার মাঝেই হঠাৎ করে গাড়ি বরাবর একটা ট্রাকের সাথে ধাক্কা লাগার পর মুহূর্তেই গাড়ি উল্টে যায়। ভেতরে থাকা মানুষটা উল্টে পাল্টে যায়। গাড়ির সাথে ধাক্কা লাগার সাথে সাথে ট্রাকটি অতি দ্রুত জায়গা পরিবর্তন করে সেখান থেকে চলে যায়।
রুদ্রর গাড়ির কাছে এসে দাঁড়ায় হাজার হাজার মানুষ, তারা চেষ্টা করছে তাকে বাইরে বের করার জন্য কিন্তু পারছে না। পর মুহূর্তেই একজন ইমার্জেন্সি ভাবে অ্যাম্বুলেন্স কল করে। সাথে থাকা আরেকজন কল করে পুলিশকে। এত বড় অ্যাক্সিডেন্ট, পুলিশ কেস হবে এটাই স্বাভাবিক। কিছু লোক মিলে গাড়িটিকে উল্টে কোনোভাবে বের করল রুদ্রকে। তাদের মধ্যে অনেকেই রুদ্রকে চিনে। কয়েকজন মিলে চলে গেল চৌধুরী বাড়িতে খবর পৌঁছে দিতে। আর কিছু লোক মিলে দরাদরি করে রুদ্রকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। অনেক বেশি আহত হয়েছে, কোনে রকম হাতের পার্স চলছে, বাঁচবে কি বলা যায় না। মেহেরিন ফোপাতে ফোপাতে তার হাতে থাকা চিঠিটাকে খুলল। মেহেরিকা, মেহেরিন, প্রিয় প্রিয়সী, আমার রাজ্যের রানী, আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসা তুমি, আমার ভালো থাকা তুমি। তোমাকে পাওয়া আজ এত বেশি কঠিন কেন? জানা নেই আমার তোমাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা আমাকে প্রতি মুহূর্তে সহ্য করতে হচ্ছে কেন? তুমি আমাকে কি দিয়েছ বলো এই 10টি বছরে? কিছুই দিতে পারো নি, এক আকাশ পরিমাণ দুঃখ বেদনা ছাড়া। তবুও কেন তোমাকে ভুলতে পারি না? তোমাকে ছাড়া হৃদয়ের হাহাকার, আমি প্রতি মুহূর্তে শূন্যতা অনুভব করি। বুকের বা পাশটাই তুমি হীনা একাকিত্ব অনুভব করি। তোমাকে ভুলে থাকা এত কঠিন কেন? তোমাকে খুব সহজেই আমি আমার নামে করে নিয়েছিলাম। কিন্তু তোমার মনের গহীনে এখনো ঠাঁই হয়নি আমার। আমার মস্তিষ্ক জুড়ে শুধু তোমারই বিচরণ। আমার কিশোর জীবনের প্রথম ভালোবাসা তুমি। আমার অপ্রাপ্তি প্রাপ্তি তুমি। ভিন্ন ভিন্ন রকমের মায়াবী তুমি। তোমাকে একবার দুইবার নই, আমি হাজারবার তোমার প্রেমে নেশাগ্রস্ত হয়ে হয়ে পড়ি। যারা আমাদের হৃদয়ে থাকে তাদের স্মৃতি থেকে কখনোই বের করা যায় না, হয়তো মায়া ছাড়া যায়, কিন্তু কখনো মস্তিষ্ক থেকে বের করা যায় না। আমাদের জীবনে খুব বেশি প্রেম না আসুক, যেটুকু থাকুক সবটা যেন সত্যি থাকে। অল্প ভালোবাসা থাকুক, তবে তা যেন চিরস্থায়ী হয়, হারিয়ে না যাক আমার তুমিটা, রোজ না হয় একটু একটু করে ভালোবাসবে তোমাকে। আমার সুন্দর মিষ্টি একটা সকালে শুরু হোক তোমাকে দেখে। আফসোস আমার জীবনে তার কোনো কিছুই হলো না, তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি আমি। আজ হয়তো তুমি আমাকে মনে করো না, ভালোবাসো না, তবে একদিন আসবে তুমি আমাকে একটি বার দেখার জন্য ছটপট করবে। আমার সাথে কথা বলার তৃষ্ণা তোমার হাজার গুণ বেড়ে যাবে। আফসোস সেদিন আমি থাকবো না তোমার পাশে। তাই আজ সব ছেড়ে চলে যাচ্ছি আমি। ভালো থাকো তুমি, আমার না হওয়া ভালোবাসার গল্প তুমি। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে, আমি একটা মানুষকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে কখনো আমাকে ভালোবাসেনি। সমাপ্ত। মেহেরিন নিজের চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে ওয়ার্ডরোব খুলল নিজের হাতে থাকা চাবি দিয়ে। যা আছে ভেতরে তা থেকে রীতিমতো কান্নাই আরো জর্জরিত হয়ে পড়ল। কাবাটের পাশে তার ছোট বেলার সব জামা কাপড়, তার ছোট ছোট খেলনা, তার ছোট থেকে বড় হওয়া সব কিছুই আছে এখানে। রাহাদের গিফট করা ফোনের বক্স, রুদ্র নামে বুকিং করা। মেহেরিন আরেকটু ভেতরে হাত দিতেই দেখে একটা পেপার, ইংরেজিতে বড় বড় করে লেখা, আমাদের স্বপ্নের বাড়ি, মেহেরিকা ড্রিম হাউস। পেপারের নিচে আরেকটা বক্স, সেটা দেখে রীতিমতো চোখ ফেরাতেই পারল না। একটা ডায়মন্ডের নেকলেস, যেটা এক পাশে লিখা, উইল ইউ ম্যারি মি। মেহেরিন কান্না করতে করতে ফ্লোরে পড়ে শুয়ে পড়ে। তার আত্মনাথ আহাজারি করে কান্না, প্রবল আওয়াজে পাশের রুম থেকে দৌড়ে আসে সিনহা। এসে মেহেরিনকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করে। সিনহাকে আঁকড়ে ধরে কান্নার শব্দ আরো দ্বিগুণ হয়ে যায়। এতে করে এক্ষণে সবার ঘুম ভেঙে গেছে। মেহেরিন কাঁদতে কাঁদতে বলল, আমাকে যে আমার জন্মদিনে ফোনটা গিফট করেছিল কে সে? সিনহা? রুদ্র ভাইয়া। আমাকে বলনি কেন? কেন করলে তোমরা আমার সাথে এমন? আমি না জেনে শুনে এতটা আঘাত করেছি তাকে, আমি কোথায় পাবো তাকে? আমাকে তোমরা কেন কিছু বলনি? কাঁদতে কাঁদতে সিনহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সিনহা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আচ্ছা ভাবি, আমরা যে স্কুলে কলেজে পড়াশোনা করেছি, আমাদের কেন কোনো বেস্ট ফ্রেন্ড নেই বলল? মেহেরিন কিছু না বলে চুপ করে কথা শুনছিল। কারণ আমাদের আশেপাশে কড়া নজর থাকত। ভাইয়ার বিশ্বস্ত লোক থাকত, যারা 24 ঘন্টায় আমাদের উপর নজর রাখত। ভাইয়া তোমাকে আমাদের সবার কাছে রেখে গিয়েছিল, তোমার খেয়াল রাখতে বলেছিল। বিশেষ করে আম্মু আব্বুকে। তুমি দেখছো ভাবি, আমি তাদের নিজের মেয়ে হওয়ার পর আমার থেকে তোমাকে বেশি গুরুত্ব দিয়েছে সব সময়। কারণ ভাইয়া সব সময় চাইতো তুমি আমাদের সবার সাথে ভালো থাকো। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ। ভাইয়া বলেছিল আম্মুকে তোমাকে ভালো স্কুলে ভর্তি করে দিতে। তোমার বাবার রেখে যাওয়া এত সব তো বড় হয়ে তোমাকেই দেখতে হবে। ভাইয়া যদি তোমাকে মেনে নিত ওই ছোট বয়সে, তাহলে তোমরা কেউ আজ এই অবস্থানে থাকতে পারতে না।
ভাইয়া কখনো চাইনি তুমি তার থেকে ছোট হয়ে নিচে থাকো। সে সব সময় চাইতো তার বউ যেন সব সময় মাথা উঁচু করে বাঁচতে পারে এই সমাজে। আজ তুমিও প্রতিষ্ঠিত আর ভাইয়াও। কিন্তু অনেক বেশি দূরত্ব তোমাদের মাঝে। আমাদের অনেক কষ্ট হচ্ছে ভাবি এসব মেনে নিতে। ভাইয়া চলে যাওয়ার আগে অনেক কান্না করেছিল। আর বলেছিল সে যেতে চাই না তবুও তাকে যেতে হবে। তুমি যদি একটি বার ভাইয়াকে বারণ করতে। চুপ করো তোমরা আজকে কেন বলছো আমাকে এসব আমি মানতে পারছি না। আমার পুরো পৃথিবী শূন্য হয়ে গেল অনেক জোরে জোরে কাঁদতে লাগলো। আই এম সরি আমাকে ক্ষমা করুন প্লিজ আমি ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি। ফিরে আসুন আমার কাছে প্রিলজ। রুদ্রর দরজার সামনে সহ পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। সুলতানা চৌধুরী এগিয়ে গিয়ে মেহেরিনের মাথায় হাত রেখে চোখের পানি মুছে দিতে দিতে বলল চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। মেহেরিন সুলতানা চৌধুরীকে দরে কাঁদতে লাগলো কেন বলনি আমাকে আম্মু আমি না তোমাদের মেয়ে আমার থেকে কিভাবে লুকালে এত বড় সত্যিটা আমার ভীষণ কষ্ট হচ্ছে আম্মু। আমি রুদ্রর কাছে যাব। আমাকে নিয়ে চলো। কান্নারত মেহেরিন শাশুড়িরকে আঁকড়ে দরে বসে রইল। রাত একটা অন্ধকারে ছেয়ে আছে পুরো আকাশ। দরজায় অনেকক্ষণ ধরে কারা যেন কলিং বেল চাপছে। পরিবারের সবাই উপরে থাকায় তেমন ভালোভাবে শুনতে পাইনি তবে কাজের মহিলা অতিরিক্ত কলিং বেলে কিছুটা ভয় পেয়ে গেল ভয়ে ভয়ে দরজা খুলল একসাথে অনেকগুলো মানুষ দেখে চেঁচিয়ে চেঁচিয়ে ডেকে উঠল স্যার ম্যাডাম এত রাতে কারা জানি আইছে দেইখা যান। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই এত রাতে আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে? কাজের মহিলার চেঁচামেচিতে তাড়াতাড়ি করে সবাই নিচে এসেছে। আসলে চৌধুরী সাহেব? জি বলুন। অনেকটাই কৌতূহল নিয়ে। কিছুক্ষণ আগে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে চৌধুরী সাহেব। ওহ তো আপনারা এখানে কেন এসেছেন? পুলিশ কেস হতে পারে পুলিশ স্টেশন যান। আর হ্যাঁ আপনারা যদি ছেলের পরিবারকে চিনে থাকেন দয়া করে খবর পৌঁছে দিবেন। আমরা খবর পৌঁছে দিতেই এসেছি চৌধুরী সাহেব। পুলিশকে জানানো হয়ে গেছে। মানে অনেকটা আতঙ্ক নিয়ে বললেন। আপনার বড় ছেলে রুদ্র একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছে। মাথা ফেটে গেছে। সে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। সবাই মিলে তাকে নিয়ে হসপিটালে গিয়েছে। সুলতানা চৌধুরী পাশে থেকে বলে উঠে কি বলছেন এসব আমার ছেলের কি